আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাজ্জাদ ভাই তোমাদের মাঝে আবারও চলে আসছি আমাদের বন্দি পাঠশালার এইচএসসি 2022-এর পাওয়ার প্লে উপলক্ষে একটি স্পেশাল ক্লাস নিয়ে। এবং তোমরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে ভাইয়া বায়োলজি ক্লাসটা কখন হবে, বায়োলজি ক্লাসটা কখন হবে। তো আমি কিন্তু এই যে বায়োলজি ক্লাস নিয়ে চলে আসলাম। তোমরা তোমাদের এই ফ্রেন্ডদেরকে খুব দ্রুত মেনশন করে ফেলো এবং সেই সাথে আজকের ক্লাসটা কিন্তু অনেক মজা হবে আমি আশা করি। সেই সাথে আমাদের বন্দি পাঠশালা পেজে যে বা আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে তোমরা একটু কষ্ট করে অবশ্যই শেয়ার দিয়ে ফেলো, ঠিক আছে? তো আমরা কিন্তু আজকে বায়োলজির রুই মাছের অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো রুই মাছের চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এই চ্যাপ্টারটা আমাদের প্রতি বছরেই এখান থেকে কোশ্চেন আসে এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেকের ভয়ের কারণ। অনেকে আবার মনে করে যে আচ্ছা এই চ্যাপ্টারটা থেকে আমি কি কোশ্চেনে অ্যান্সার করবো। আসলে এটা একটা ছোটো চ্যাপ্টার, অনেকে বলে ভাই বড় চ্যাপ্টার, এটা আসলে একটা ছোটো চ্যাপ্টার। এখানে বেশ বা মাত্র কয়েকটা জিনিস তুমি যদি পড়ো, ভালোভাবে নিজে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু ইজিলি তুমি এই রুই মাছ থেকে সৃজনশীলটা অ্যান্সার করতে পারবে। তো আমি আশা করি তোমরা সবাই এখনই পেজ আমাদের গ্রুপ যেটা রয়েছে সেই গ্রুপে তোমরা একটু শেয়ার দিয়ে দিবে। আমরা খুব দ্রুত এখনই ক্লাসটা শুরু করব। দেখি আমাদের সাথে সাথে কারা কারা, আমার সাথে সাথে কারা আছো, তোমরা কোথা থেকে আছো, কোন ঢাকার অর্থাৎ বাংলাদেশের কোন প্রান্ত থেকে ক্লাস করছো, অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও। এবং আজকের ক্লাসটা অনেক মজা হবে, অনেক দিন পরে আমরা ক্লাসটা নিচ্ছি। আসলে বায়োলজি ক্লাসটা তোমরা অনেকে বলো যে ভাইয়া বায়োলজি ক্লাস হয় না কেন, বায়োলজি ক্লাস হয় না কেন। আমি আছি এই 2022-এর পাওয়ার প্লে ক্লাসটিতে, আমি আছি, সাথে তোমাদের হৃদয় ভাইয়া আছে এবং তোমার আব্রাহামিম ভাইয়া রয়েছে। যারা 2022-এ শিক্ষার্থী আছো তারা জানো যে আমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রাম। এবং সেই সাথে যেহেতু আমি ক্লাসটা শুরু করব তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসের ফাঁকে ফাঁকে অর্থাৎ আমরা মাঝে মাঝে আমি যা পড়াবো সেই পড়ানোর মাঝে মাঝে আমি তোমাদের বেশ কয়েকটা কুইজ দিব। যারা যারা এই কুইজগুলো অ্যান্সার করতে পারবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট রয়েছে বন্দি পাঠশালার পক্ষ থেকে। এবং তার মধ্যে একটা অন্যতম গিফট হচ্ছে আমাদের এই পাওয়ার প্লে যে টি শার্টটা রয়েছে সেই টি শার্টটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সিলেক্ট করে দেওয়া হবে। আমি আশা করি তোমাদের এই রেজাল্ট আমি তোমাকে এখানেই দিয়ে দিব, অর্থাৎ তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং সেই সাথে কুইজে সবাই অংশগ্রহণ করবে। তো রুই মাছের ক্লাসের কথা বলতে গেলে সবার ফার্স্টে একেবারে সৃজনশীলের কথা যদি তোমাদেরকে বলি, যে রুই মাছের সৃজনশীল থেকে বেশ কয়েকটা জাস্ট সিলেক্টিভ পার্ট কিন্তু তোমাদের এখানে চলে আসে। এবং তার মধ্যে সর্বপ্রথম আমি যদি বলি সেটা হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র। রুই মাছের ধমনীতন্ত্র হচ্ছে সৃজনশীল পার্টের মধ্যে অন্যতম একটা ইম্পর্ট্যান্ট টপিক। কিন্তু এই টপিকটা একটু কঠিন, কারণ চিত্রটা এমন কঠিনভাবে দেওয়া রয়েছে, সেই কঠিন চিত্রটাকে সহজ করে দিব তোমাদের সামনে। এবং সেই সাথে কিন্তু যেখান থেকে মানে আমার ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো থেকে কিন্তু তোমাদের কুইজের কোশ্চেনগুলো এই লাইভে করে নিব এবং তোমরা সেই সাথে সেখানেই অ্যান্সার দিয়ে দিবে। তো সর্বপ্রথম আমরা আগে একটা জিনিস দেখি, কি সেটা হচ্ছে ধমনী। ধমনী বলতে কি বোঝানো হয়? যারা আমাদের বডিতে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে থাকে, আমাদের সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করা ধমনীর কাজ। সেই সাথে আমি যদি তোমাদেরকে বলি পালমোনারি ধমনী, অর্থাৎ মানুষ থেকে আমি একটু রুই মাছের দিকে যেতে চাচ্ছি, সেই সাথে যদি আমি তোমাদেরকে বলি পালমোনারি ধমনী, সেক্ষেত্রে তুমি কিন্তু বলবা যে যারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে সেগুলো কিন্তু পালমোনারি ধমনী রূপে কাজ করে থাকে। এখন কথা হচ্ছে যে রুই মাছের ধমনীর ক্ষেত্রেও দুই ধরনের ধমনী রয়েছে। একটা আছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর একটা আছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ব্রাঙ্কিয়াল বলতে আসলে মূলত এরা ফুলকার দিকে চলে যায়। এবং সেই সাথে তোমাদেরকে আমি আমার মানুষের সাথে একটু রুই মাছের তুলনা করে বোঝাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন পালমোনারি ধমনীর মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়, সেটা নিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের একটা কি বলে আদান প্রদানের জন্য। এখন রুই মাছের তো ভাইয়া ফুসফুস নেই, তাহলে রুই মাছ যেহেতু পানিতে বাস করে এবং তার শ্বাস প্রশ্বাস চালানোর জন্য অবশ্যই তার কি রয়েছে, তার রয়েছে ফুলকা। এখন এই ফুলকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত এই ফুলকার ভিতরে ঢুকে তারপরে বের হয়ে সারা শরীরে ছড়িয়ে দেয়। এখন সেই জিনিসটাই আমরা দেখব অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। সো এত কথা না বলে আমরা সৃজনশীল পার্টের যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এবং একটা কথা মনে রাখবা যে বায়োলজিতে ভালো করতে হলে তোমাকে ছবি আঁকতে হবে। সিকিউ এর ক্ষেত্রে তোমাকে ছবি আঁকতে হবে, ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। তুমি যদি ছবি আঁকতে না চাও, তুমি যদি বিস্তারিত বর্ণনা করতে চাও, অনেকেই বলে ভাই আমি বিস্তারিত বর্ণনা করবো, তাহলে কিন্তু নাম্বার পাবে না।
সেক্ষেত্রে তোমাকে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে তুমি ছবি এঁকে এঁকে পড়লে দেখবে তোমার অনেক কিছু আয়ত্তে চলে আসবে। তো রুই মাছের ধমনী হচ্ছে দুই প্রকার, ধমনী, ঠিক আছে, দুই প্রকার। একটা হচ্ছে অন্তর্বাহী, আরেকটা হচ্ছে বহির্বাহী। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে থাকে। কোন যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে থাকে। এখন এই দুই ধমনীতন্ত্র ছবির মাধ্যমে আমরা দেখিয়ে দিব কিভাবে রুই মাছের কোথা থেকে কিভাবে কি চলে আসছে। তো এখন কথা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দেই, সেটা হচ্ছে যে রুই মাছের 4 জোড়া ফুলকা থাকে, ঠিক আছে। রুই মাছের কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া ফুলকা থাকে। এই 4 জোড়া ফুলকা এবং এই ধমনীগুলোর একটা বিশাল সুন্দর ছবি তোমাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। তো চলো, আমাদের যেহেতু অলরেডি জানি যে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা কার্বন ডাইঅক্সাইড এবং বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হচ্ছে অক্সিজেন পরিবহন করে, এখন চলো যে রুই মাছের ধমনী কিভাবে, অর্থাৎ আমাদের রুই মাছের এই ধমনীতন্ত্রটা কিভাবে আসছে, কিভাবে তুমি সহজে মনে রাখতে পারবা তা সহজে উপস্থাপন করছি। সর্বপ্রথম আমি একটু আগে বলেছিলাম যে রুই মাছের ফুলকা ছিল 4 জোড়া। সো আমি এখানে অর্ধচন্দ্রাকৃতির 4 জোড়া ফুলকা এঁকে নিই। এই একটা, এই একটা, এই একটা এবং এই একটা। তোমাকে একটা কথা বলি, রুই মাছের ফুলকার যদি আমি এই পাশটা তোমাদেরকে বর্ণনা করি তাহলে এই পাশেও কিন্তু সেম। তার মানে মনে রাখবা এখানে আমি 4 জোড়া বলতে কিন্তু আমি একটা সাইডে 4টা ফুলকা এঁকেছি, এরপরে মাথার যে আরেকটা সাইড আছে সেই জায়গাটাও সেম। তো আমি একটা সাইড দেখিয়ে দিব। এরা হচ্ছে ফুলকা, অর্থাৎ 4 জোড়া ফুলকার মধ্যে 4টি ফুলকা, যাদেরকে আমরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, টোটাল 4টি নাম্বারে আমরা এই ফুলকাগুলোকে ইন্ডিকেট করব। সেই সাথে আমাদের আরও একটি ফুলকা আসবে যার নাম হচ্ছে সিউডোব্রাঙ্ক। যদিও তোমরা জানো যে ফুলকা থেকেই সাধারণত ব্রাঙ্ক বা ব্রাঙ্কিউল শব্দটি এসেছে, তো এই যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সিউডোব্রাঙ্ক। তোমরা অনেকেই জানো যে বায়োলজিক্যাল ভাষায় সিউডো মানে হচ্ছে ছদ্ম বা যেটা হচ্ছে অপ্রকৃত টাইপের বোঝায়, অর্থাৎ একটা সময় ছিল একটা সময় থাকে না, এরকম টাইপের কোনো কিছুকে সিউডো বলা হয়ে থাকে। তো যেহেতু আমরা জানি যে রুই মাছের 4 জোড়া ফুলকা থাকে, তাহলে তো ভাই 1 2 3 4 4টি ফুলকা আপনি এঁকে ফেলেছেন, তাহলে এই ফুলকাটি কি হবে? এই ফুলকাটা হবে সিউডোব্রাঙ্ক। এখন আমরা চলো দেখে নেই যে কিভাবে রুই মাছের ধমনীতন্ত্র এই ফুলকার মাধ্যমে পুরা শরীরে রক্ত পরিবহন করে থাকে। সর্বপ্রথম মনে রাখবা অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীও টোটাল 4টি হয়ে থাকে, অর্থাৎ 4টি বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, 4টি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এখন যেহেতু বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, সেই ক্ষেত্রে আমরা এটাকে লাল মার্কার দিয়ে চিহ্নিত করি। কারণ তোমরা জানো যে ছবির মধ্যে তোমরা অনেক সময় বইয়ের মধ্যে রঙিন ছবিতে দেখতে পারবা যে ধমনীগুলো আর শিরাগুলোকে আলাদা করার একটা অন্যতম উপায়, বিশেষ করে আমরা মেডিকেল কলেজেও এটা করে থাকি, যে ধমনীগুলোকে সাধারণত লাল কালার দিয়ে চিহ্নিত করি আর শিরাগুলোকে সাধারণত নীল কালার দিয়ে চিহ্নিত করি। এর মানে এই না যে ভাই আমি কি তাহলে রং পেন্সিল নিয়ে পরীক্ষায় চলে যাব, এত সময় তো তুমি পাবা না, তুমি নর্মাল পেন্সিল দিয়ে আঁকবা, তোমাকে এত রঙিন কালার দিয়ে কিন্তু চিহ্নিত করতে হবে না। তো চলো প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, অর্থাৎ অন্তর্বাহী বলছি, প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হায়োয়েড আর্চের সিউডোব্রাঙ্কে। কোথায়? হায়োয়েড আর্চের সিউডোব্রাঙ্কে অপথ্যালমিক ধমনী গঠন করে। দেখো এটার নাম হচ্ছে প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, এটার নাম হচ্ছে সিউডোব্রাঙ্ক, যা সিউডোব্রাঙ্কের সামনে বিস্তৃত হয়ে, এই প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী সিউডোব্রাঙ্কের সামনে বিস্তৃত হয়ে অপথ্যালমিক ধমনী গঠন করে। ওকে, এরপরে আসো প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রথম বহির্বাহী ধমনী, এটা হচ্ছে দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, ঠিক আছে। আর এই ধমনীটার নাম হচ্ছে অপথ্যালমিক ধমনী। তোমরা যদি একবারে মনোযোগ সহকারে শুনো তাহলে কিন্তু বুঝতে পারো, যদি বলো যে ভাই মনোযোগটা সরিয়ে নিই তাহলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো না, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে একটা রিলেশন আছে। তাহলে আবারও দেখো, প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী এটা হচ্ছে হায়োয়েড আর্চের সিউডোব্রাঙ্ক, বলা যেতে পারে সিউডোব্রাঙ্ক অর্থাৎ ছদ্মফুলকা। এই ছদ্মফুলকার সামনে অপথ্যালমিক ধমনী গঠন করে। ওকে ফাইন,
এরপরে দেখতে পাচ্ছ যে প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী তারা একত্রে মিলিত হয়ে এইখানে ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী তৈরি করে। ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী তৈরি করবে। মনে রাখবা ল্যাটারালের মানে হচ্ছে, অর্থাৎ ল্যাটারাল শব্দের অর্থই হচ্ছে পার্শ্বীয়। তাহলে ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী তৈরি করলো। ওকে ফাইন, আমি এই জায়গাটা ধমনীটা সুন্দর করে আঁকি। তাহলে দেখো প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অপথ্যালমিক ধমনী গঠন করে। তাহলে প্রথম বহির্বাহী ইকুয়ালস টু অপথ্যালমিক ধমনী। তারপরে আবার প্রথম প্লাস দ্বিতীয় বহির্বাহী এরা মিলে তৈরি করে হচ্ছে আমাদের ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী। এখন আমাদের বাকি আছে আরো দুটি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। সেই আরো দুটি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কিভাবে আমাদের ল্যাটারাল ধমনী থেকে, অর্থাৎ ল্যাটারাল ধমনীর সাথে যুক্ত হয় সেটা দেখে নিই। সেটার ক্ষেত্রে দেখো, যেহেতু এটা হচ্ছে তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ, তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল ধমনীতে উন্মুক্ত হওয়ার আগে তারা একত্রে মিলিত হয়ে যায়। তাহলে এটার নাম হচ্ছে তৃতীয় বহির্বাহী, আর এটা হচ্ছে চতুর্থ বহির্বাহী। সো দেখো, তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনীতে উন্মুক্ত হওয়ার আগে কিন্তু তারা একত্রে মিলিত হয়ে গিয়েছিল। এবং আরেকটা কথা মনে রাখবা, প্রত্যেকটা ধমনী প্রত্যেকটা ফুলকার উপর থাকবে। অর্থাৎ দেখো, প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রথম ফুলকার উপর, দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দ্বিতীয় ফুলকার উপর, তৃতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৃতীয় ফুলকার উপর এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী চতুর্থ ফুলকার উপর থাকবে। এবং আঁকার সময় একটা জিনিস খেয়াল করবা, যে তুমি যদি বুঝে বুঝে আঁকো তাহলে তোমার লিখতেও ততটা ইজি হয়ে যাবে। তাহলে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তৃতীয় চতুর্থ, এরা সবাই অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং তারা সবাই প্রত্যেকে তার নিজ নিজ ফুলকার উপরে অবস্থান করবে। এবং একটা কথা মনে রাখবা, যে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা যেহেতু আমি আগেই বলেছি, যারা অনেক পরে যদি প্রবেশ করে থাকো যে ভাই এটা তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফুলকা, এটা আবারও বলছি, এটার নাম হচ্ছে সিউডোব্রাঙ্ক বা ছদ্মবেশী ফুলকা। এর সামনে যেটা তৈরি করবে সেটার নাম হচ্ছে অপথ্যালমিক ধমনী। অর্থাৎ প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আমাদের এই সিউডোব্রাঙ্কের সামনে অপথ্যালমিক ধমনী রূপে বিস্তৃত হবে। এবং প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তারা মিলিতভাবে ল্যাটারাল ধমনী তৈরি করবে। তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তারা ল্যাটারাল ধমনী বা পার্শ্বীয় ধমনীতে প্রবেশের আগে একত্রে মিলিত হবে, মিলিত হয়ে তারপরে প্রবেশ করবে। এখন তোমার যদি কোশ্চেন আসে যে ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী কোন কোন বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলিত হয়, বহুপদী সমাপ্তিসূচক অবজেক্টিভের নাম তোমরা অবশ্যই শুনেছো। বহুপদী সমাপ্তিসূচকে ওই যে আই মানে রোমান হরফে যে 1 2 3 দেওয়া থাকে, তারপরে তোমার ক খ গ ঘ 4টা অপশন থাকে, এই সকল টাইপের অবজেক্টিভে কিন্তু দিতে পারে যে ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী গঠনের ক্ষেত্রে কোন কোন ধমনী কাজ করে। তখন দেখা গেল যে তোমার অপশনে প্রথম বহির্বাহী, দ্বিতীয় বহির্বাহী, তৃতীয় চতুর্থ দেওয়া থাকলো, তখন তোমার অ্যান্সার অবশ্যই 1 আর 2 অ্যান্সার হবে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলেই আসলে আমাদের এই ধমনীটা তৈরি করে। আচ্ছা, যাই হোক, আমাদের এই তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল ধমনীতে উন্মুক্ত হওয়ার আগে একত্রে মিলিত হয়ে যায়। আমাদের কিন্তু ধমনীতন্ত্র অর্থাৎ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কিন্তু প্রায় শেষ। এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে, যেহেতু এটা হচ্ছে মাথার অংশ, আমরা এটাকে বলতে পারি মাথার অংশ, মাথার দিকে, আর এটা হচ্ছে দেহাংশ অর্থাৎ দেহের অংশ, নিচের দিকে হচ্ছে আস্তে আস্তে দেহের অংশের দিকে চলে যায়। সো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই ল্যাটারাল ধমনী আবার মাথার দিকে সুন্দর করে বিস্তৃত হতে থাকে। এই ল্যাটারাল ধমনী মাথার দিকে বিস্তৃত হলে তার নাম হয় হচ্ছে ক্যারোটিড ধমনী। আর যদি লেজের দিকে বিস্তৃত হয়, তারা অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে, তার নাম হয় হচ্ছে ডরসাল ধমনী। এই জিনিসটা কিভাবে মনে রাখবা, যেহেতু আমরা জানি যে কতে করটিকা, করটিকা মানে মাথা, তো রুই মাছের এই ল্যাটারাল ধমনী থেকে যে শাখাগুলো বের হয়ে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ক্যারোটিড ধমনী। অর্থাৎ ল্যাটারাল ধমনী থেকে যে শাখাগুলো মাথার দিকে চলে গিয়েছে
তার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। এবং রুই মাছের ল্যাটারাল ধমনী থেকে যেহেতু নিচের দিকে, দেহের নিচের দিকে যাচ্ছে, তার নাম হচ্ছে ডরসাল ধমনী। এইভাবে কিন্তু পুরা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা আমরা বর্ণনা করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে তৃতীয় প্লাস চতুর্থ তারা দুইজন মিলে তৈরি, অর্থাৎ ল্যাটারাল ধমনীতে উন্মুক্ত হওয়ার আগে মিলিত হয়। ল্যাটারাল ধমনীতে উন্মুক্ত হওয়ার আগে মিলিত হয়। তৃতীয় চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ঠিক আছে? ল্যাটারাল ধমনীতে উন্মুক্ত হওয়ার আগে তারা মিলিত হয়। এই হচ্ছে আমাদের পুরাপুরি বলা যেতে পারে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন কিন্তু আরেকটা বাকি আছে, যেহেতু এটা অক্সিজেন পরিবহন করলো, এখন আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহনকারী যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে, সেই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এখন কোথায় যাবে তাটা দেখালে কিন্তু আমাদের ধমনীতন্ত্র বলা যেতে পারে শেষ। তো আমি একটু তোমাদের কমেন্ট দেখে নিই যে এতক্ষণ ধরে যে ক্লাসগুলো করালাম, এই যে ছবিটা আঁকলাম একটা বিশ্রী ছবি, সেই বিশ্রী ছবিটা কারা কারা বুঝেছো? সবার কাছে বিশ্রী নাও লাগতে পারে, বাট একটা কথা মনে রাখবে, বায়োলজিতে ভালো করতে হলে তোমাকে ছবি আঁকতে হবে। এবং ছবি এঁকে দেখবা যে বইয়ের মধ্যে কিন্তু ঠিক ওয়ান কাইন্ড অফ এরকম ছবি আছে, এরকম না, মানে আরও সুন্দর করে আছে, বাট শেপ সাইজ কিন্তু এরকম টাইপেরই। এবং ওখানে কাহিনীটা কী হয়েছে সেই জিনিসটাই কিন্তু আসলে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো আমি একটু দেখি তোমাদের কারা কারা এখানে আছো এবং আমাদের এই ক্লাসগুলো এটা কি বুঝতে পেরেছো কিনা। তোমরা একটু কষ্ট করে আমাকে বলো যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বুঝতে পেরেছো কিনা। আমি সারাংশ হিসাবে আরেকবারও বলতে চাচ্ছি, এখানে আমাদের 4 জোড়া ফুলকা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফুলকা। আমাদের এইখানে আরেকটা ফুলকার মতো দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে সিউডোব্রাঙ্ক। সিউডোব্রাঙ্ক মানে হচ্ছে ছদ্মবেশী ফুলকা। তো মনে রাখবা যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তারা 1, 2, 3, 4 চারটি থাকে এবং তারা প্রত্যেকেই তার নিজ নিজ ফুলকায় অবস্থান করে, অর্থাৎ প্রথমটার উপর, দ্বিতীয়টা দ্বিতীয়টার উপর, তৃতীয়টা তৃতীয়টার উপর, এভাবে অবস্থান করতে থাকে। প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সিউডোব্রাঙ্ক বা ছদ্মবেশী ফুলকার সামনে অপথ্যালমিক ধমনী রূপে তৈরি হয়। এটা হচ্ছে সবচেয়ে নর্মাল কথা। দেখো, প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এভাবে আস্তে করে ঘুরে গিয়ে আমাদের সিউডোব্রাঙ্কের সামনে অপথ্যালমিক ধমনী গঠন করে। ওকে, ফাইন। প্রথম আর দ্বিতীয় তারা দুইজন একত্রে মিলিত হয়ে বড় একটা ধমনী তৈরি করে। সেই প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী একত্রে মিলিত হয়ে যে বড় ধমনী তৈরি করলো, তার নামই হচ্ছে ল্যাটারাল বা পার্শ্বীয় ধমনী। এরপরে আমাদের বাকি থাকে তাহলে 3 আর 4, এই তৃতীয় এবং চতুর্থ তারা ল্যাটারাল ধমনীতে জাস্ট যুক্ত হবে। এখন কথা হচ্ছে যে তারা তখন জোট করলো যে একটু আগে প্রথম দ্বিতীয় আমাদের সাথে কথা না বলে নিজেরা নিজে ল্যাটারাল ধমনী তৈরি করলো, আমরা তাদের সাথে যুক্ত হওয়ার আগে আমরা নিজেরা যুক্ত হই। এই জন্য তৃতীয় এবং চতুর্থ ল্যাটারাল ধমনীতে যুক্ত হওয়ার আগে তারা নিজের আগে মিলিত হলো, যে দেখো মার্ক করে রাখছি, নিজের আগে মিলিত হয়ে একত্রিত হয়ে তারপরে ল্যাটারাল ধমনী বা পার্শ্বীয় ধমনীতে তৈরি অর্থাৎ প্রবেশ করবে। এর পরবর্তীতে যেহেতু এর উপর দিকে মাথায়, এর নিচের দিকে দেহের অংশ, তাই মাথায় অর্থাৎ ল্যাটারাল ধমনী মাথার দিকে বিস্তৃতি লাভ করলে তার নাম হয় হচ্ছে ক্যারোটিড ধমনী, আর লেজের দিকে বিস্তৃতি লাভ করলে তার নাম হয় হচ্ছে ডরসাল ধমনী। তো আমি আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তো আমাদের আর বাকি আছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তো এই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী অর্থাৎ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা চলে আসে। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী যেহেতু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, তাই আমি নীল কালার দিয়ে দেখিয়ে দিই। আর একটা কথা মনে রাখবা, হয়তো বা এটা আমার বাইরে চলে আসতে পারে, এইখানে নিচ থেকে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে বিশাল বড় একটা মহা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বের হবে। এই হৃৎপিণ্ড থেকে বিশাল বড় একটা মহা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বের হবে। ওকে, ঠিক আছে, এই হৃৎপিণ্ড থেকে অন্তর্বাহী ধমনী বের হলো। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী যেহেতু এটাও 4টা, তো মনে রাখবা যে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী এটা প্রথম ফুলকায় প্রবেশ করবে, দ্বিতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী দ্বিতীয় ফুলকায় প্রবেশ করবে, তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী তৃতীয় ফুলকায় প্রবেশ করবে, চতুর্থ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী চতুর্থ ফুলকায় প্রবেশ করবে। যেহেতু এটা রুই মাছের হৃৎপিণ্ড থেকে আসে, এটা কোথা থেকে আসবে? রুই মাছের হৃৎপিণ্ড থেকে আসবে। বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মতো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হচ্ছে 4টি। তো রুই মাছের হৃৎপিণ্ড থেকে কি বহন করে নিয়ে আসবে? আচ্ছা দেখি, একটা কোশ্চেন করি। যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসবে, তো সেই ক্ষেত্রে রুই মাছের হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড বহন করে 4টি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী জাস্ট তার নিজ নিজ ফুলকায় প্রবেশ করবে। প্রথমটা প্রথম ফুলকায়, দ্বিতীয়টা দ্বিতীয় ফুলকায়, তৃতীয়টা তৃতীয় ফুলকায়, চতুর্থটা
চতুর্থ ফুলকা প্রবেশ করবে। এভাবে আসলে রুই মাছের টোটাল ধমনীতন্ত্র আমরা দেখতে পাই। আচ্ছা, সো আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের এই পুরা অংশটা কিন্তু ধমনীতন্ত্র। তোমরা যখন এইভাবে ছবি আঁকবা, চিহ্নিত করবা, পরবর্তীতে একটু করে জাস্ট এখানে যা যা হইলো তুমি যেভাবে ছবি এঁকেছো সেই অংশগুলো যদি তুমি বর্ণনা করে দিতে পারো, তাহলে রুই মাছের পুরা ধমনীতন্ত্র কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারবা। আশা করি রুই মাছের ধমনীতন্ত্র নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যদি কার প্রবলেম থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং এই জিনিসটা যদি বুঝে থাকো, আমি কিন্তু দেখবো যে বন্দি পাঠশালায় আমাদের যে গ্রুপটাতে রয়েছে সেই গ্রুপটাতে তোমরা নোটগুলো করে ছবি এঁকেছো কিনা। হয় হইতে পারে আমার ছবিটা কিন্তু খুব একটা বেশি সুন্দর হয়নি, আমি তাড়াহুড়া করে আঁকতেছি, তোমরা একটু ধৈর্য ধরে আঁকতে পারো। তোমাদের এই ছবিগুলো কিন্তু আমি দেখবো যে গ্রুপে কার ছবিটা বেশি সুন্দর হয়েছে, এবং তার উপরও কিন্তু একটা গিফট থাকবে। সো আশা করি তোমরা এইগুলো নোট করবে এবং নোট করে খুব সুন্দর করে তোমরা এই গ্রুপে তোমরা এই ছবিগুলো দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, সো আমরা চলো নেক্সট টপিকে চলে যাই। এটা হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র শেষ, আমরা এটা এখন মুছে দিব। নেক্সট টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুই মাছের পটকা। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সৃজনশীল 3-এ আসার মতো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুই মাছের পটকা। চলো রুই মাছের পটকা সম্পর্কে দেখে নিই যে রুই মাছের পটকা থেকে তার গঠন এবং চিত্রগুলো আমাদের কিভাবে কি কাজে লাগতে পারে। এবং রুই মাছের পটকা কিন্তু সৃজনশীল 3-এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জিনিসটা তুমি কোনোভাবে স্কিপ করতে পারবে না। তার আগে আমি তোমাদের একটা কুইজ দিব। কুইজটা হচ্ছে, দেখি কে বলতে পারো, আমাদের ল্যাটেরাল ধমনী কোন কোন ধমনী মিলে তৈরি হয়? দেখি কে দ্রুত অ্যান্সার করতে পারো। ল্যাটেরাল ধমনী কোন কোন ধমনী মিলে তৈরি হয়? ওকে, আমি একজনের অ্যান্সার পেয়ে গিয়েছি অলরেডি। যে সবচেয়ে দ্রুত সাথে অ্যান্সার করেছো তার নাম হচ্ছে আহমেদ নাসির। সো আমি আশা করি আহমেদ নাসির হচ্ছে বলে দিয়েছে যে প্রথম এবং দ্বিতীয়, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় তো বললা, কিন্তু প্রথম ও দ্বিতীয় কি ধমনী এটা তো উল্লেখ করতে হবে। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, সেই কথাটা কিন্তু এখনো কেউ উল্লেখ করে নাই। তারা শুধুমাত্র কি করছে, প্রথম দ্বিতীয় লিখে রাখছে। এখন তোমার অপশনে তো এটাও থাকতে পারে, প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। সো আমাকে ভালোভাবে ক্লিয়ারলি অ্যান্সারটা দিতে হবে যে প্রথম দ্বিতীয় লিখলে হবে না, সেটা কি বহির্বাহী না অন্তর্বাহী। একটু লিখতে টাইম লাগবে, কিন্তু এটাই তো মেইন ফ্যাক্ট যে কে কত দ্রুত অ্যান্সার করতে পারো। দেখি অনেকেই অ্যান্সার করতেছ। অমিত চক্রবর্তী, আচ্ছা ঠিক আছে, একজন অ্যান্সার করেছে যার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। সে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী নিয়ে বলেছে। ওকে ফাইন, চলো এখানে অনেকেই পারো, সাবাস। দেখেছো যে ধমনীতন্ত্রগুলো সুন্দরভাবে বুঝে গেলে কিন্তু সেটা থেকে সৃজনশীল এমসিকিউ দুটোই চলে আসে। তোমরা একটা কথা মনে রাখবা, তোমরা অনেকেই চিন্তা করো যে ভাই এমসিকিউ সিকিউ আলাদাভাবে কীভাবে পড়বো। এটা কিন্তু পড়ার একটা স্টাইল আছে, অর্থাৎ তুমি যে অংশটা সিকিউর জন্য পড়ছো সেখান থেকে কিন্তু এক্সট্রাভাবে আর এমসিকিউ পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ সিকিউর জন্য তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে ফেলেছো। সো তখন থেকে তোমার এমসিকিউ পড়ার দরকার নেই। এখন যে অংশগুলো তোমার সিকিউ পড়া লাগে না, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। যে অংশগুলো সিকিউ পড়া লাগে না, তাহলে ভাই সেখান থেকে এমসিকিউ আসলে কি করব, সেটার জন্য কিন্তু আমি আছি, তোমাদের হৃদয় ভাই আছে, আবরা ভাই আছে। সেটা কিন্তু বুঝে বুঝে দাগিয়ে পড়লেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ আমাদের সব টপিক কিন্তু সৃজনশীল আসে না। এখন আমাকে যদি তুমি বলো যে ভাই রুই মাছের পাখনা কি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের যে ফিনগুলো আছে রুই মাছের, পৃষ্ঠীয় পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা, এটা কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। তাহলে যেহেতু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, এটা থেকে একটা কোশ্চেনই আসবে, সেটা হচ্ছে এমসিকিউ। এবং রুই মাছের পাখনা থেকে অর্থাৎ ফিন থেকে এমসিকিউ আসার মতো কি এমসিকিউ আসতে পারে? যদি আমাকে এটা জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে বলবো যে পাখনা রশ্মিগুলো কতটুকু আছে। দেখবা যে পৃষ্ঠীয় পাখনায় মনে হয় সম্ভবত 16 থেকে 17টি পাখনা রশ্মি থাকে, শ্রোণী পাখনায় থাকে, বক্ষ পাখনায় কয়টি থাকে, 6, 9, 13, এইভাবে কিন্তু অনেকগুলো পাখনা রশ্মিগুলো আছে। এবং দেখবা একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে লাস্টের দিকে যে রুই মাছের যে পুচ্ছ পাখনা থাকে সেটা চলাচল করতে সাহায্য করে, আর বাকি পাখনাগুলো কিন্তু ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমরা অনেকেই চিন্তা করতে পারি যে বক্ষ পাখনা বা যে কোনো পাখনা আছে এগুলো হয়তো এইভাবে নড়াচড়া করে, সেগুলো সাঁতার কাটতে সাহায্য করে। নো, সব পাখনা
শুধুমাত্র পুচ্ছ পাখনা বাদে বাকি সব পাখনা কিন্তু তোমার রুই মাছের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আর পিছনে যে পুচ্ছ পাখনাটা থাকে অর্থাৎ লেজটা, সেটা এইভাবে দোলাতে থাকলে তখন সেই রুই মাছটা সামনের দিকে এগিয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তাহলে এমসিকিউতে আসে, পাখনা রশ্মি আর কোন পাখনাটা তোমার হচ্ছে চলাচলে সাহায্য করে। দ্যাটস ফাইন, শেষ, আমাদের কিন্তু পাখনার অংশটা পড়াটা হয়ে এলো। এইভাবে কিন্তু আস্তে আস্তে পড়া লাগে। এই জন্য কোনটা সৃজনশীল কোনটা এমসিকিউ সেটা যদি বুঝে পড়ো তাহলে কিন্তু তোমার পড়াটা ইজি হয়ে যাবে। আবারও বলছি, সৃজনশীলের জন্য ওই অংশটুকুর এমসিকিউ পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি সৃজনশীলের জন্য ওইটা পুরোটাই পড়ে ফেলছো। ঠিক আছে, সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা রুই মাছের বায়ুথলি বা পটকা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। রুই মাছের বায়ুথলি বা পটকা, ঠিক আছে, রুই মাছের বায়ুথলি বা পটকা এটা হচ্ছে দ্বিস্তরী হয়ে থাকে। তো রুই মাছের পটকা যখন তুমি শেপ দিতে পারবা না, তোমরা অনেকে ছবি আঁকার নিয়ে চিন্তা করবে, অনেকে আঁকতে চাও, বলো ভাই আমি এই ছবিটা আঁকবো কিভাবে, যখন কোনো কিছু শেপ তোমার ঠিক হবে না তখন কি করবা জানো? আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি এরকম ডট ডট দিয়ে নিই, ডট ডট দিয়ে আগে এটার একটা শেপ তৈরি করি। ঠিক আছে, ডট ডট দিয়ে আগে একটা শেপ তৈরি করি। রুই মাছের যেহেতু পটকা আঁকবো, তো এই ক্ষেত্রে আমি একটা শেপ তৈরি করে নিলাম। ঠিক আছে, এখন দেখো একটা মোটামুটি শেপে চলে আসছে না? এখন তুমি আস্তে করে ছোটবেলার মতো করে এইভাবে লাইন বাই লাইনগুলো টেনে দাও। আমি যখন ছোটবেলায় পড়তাম, আমার এখনো মনে আছে, সম্ভবত ক্লাস 2 বা 3-তে অ্যাডভান্স লার্নার যে বুকগুলো ছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, বাট অ্যাডভান্স লার্নারে কিছু 1 2 3 4 করে পয়েন্ট দেওয়া থাকতো এবং সংখ্যাগুলো ওই 1, তারপরে যে পয়েন্টে 2 ছিল ঠিক ওইভাবে টেনে 2 3 এভাবে আঁকার পরে হঠাৎ করে দেখতাম একটা সিংহ, তারপরে হচ্ছে হয়তো বা একটা মাছ বা কোনো একটা প্রাণীর ছবি চলে আসতো। সেই খেলাটা কিন্তু এখন মজাই লাগে, কিন্তু এখন কিন্তু আর ওই খেলার মতো বয়স নেই, মানে বয়স তো নেই বা ওই খেলাগুলো নেই, বাট আমার কাছে খুব মজা লাগতো যে সংখ্যাগুলো দিয়ে ছবি আঁকতে। এই ছোটোবেলার মতো তোমার মনে করো এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, 2টা পয়েন্ট, তুমি এভাবে আঁকো, তারপরে দেখবে যে ফুলকা হয়ে আমাদের এই পটকা হয়ে গেছে। ঠিক আছে, রুই মাছের পটকা ব্যতীত এটার আরেকটা সুন্দর নাম আছে, সেটার নাম হচ্ছে বায়ুথলি। সো পটকা নাম শুনলে কেমন যেন একটু কেমন কেমন লাগে, তাই না? যে পটকা নাম শুনলে বন্ধু বান্ধবদের পচানোর নামের মতো মনে লাগে, যে বন্ধু বান্ধবকে আমরা অনেক সময় পটকা এই সেই বলে পচাই। তো এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে রুই মাছের বায়ুথলি। সো আশা করি রুই মাছের বায়ুথলি তোমরা দেখতে পাচ্ছ। যদি অনেক কষ্টে শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এদিকে শেপটা ঠিক মতো হয়নি। সো আসলে কোনো থিওরি কাজ করলো না। রুই মাছের বায়ুথলি যেহেতু দ্বিস্তর বিশিষ্ট হয়, তোমরা অনেকেই একটা জিনিস ভুল করো, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। রুই মাছের বায়ুথলি যেহেতু দ্বিস্তরে বিশিষ্ট হয়, তোমরা অনেকেই কি করো, আঁকার সময় দ্বিস্তরটা দাও না, অর্থাৎ 2টি স্তর দাও না, বাইরে এবং ভিতরে 2টা স্তর থাকে। ঠিক আছে, এই 2টা স্তর তোমাদের আঁকার সময় দিতে হবে। একটু সময় লাগবে, যদি তুমি কোনো কিছু একটু বারবার প্র্যাকটিস করো তাহলে সময়টা আর বেশি সময় লাগবে না। কিন্তু 2 স্তর না দেওয়ার কারণে অনেকে বলো যে ভাইয়া রুই মাছে পডকাস্ট ছিল সুন্দর মতো এঁকে দিয়ে আসছি, কিন্তু তুমি 2 স্তরের জিনিসটা না দিয়ে তুমি কিভাবে চিহ্নিত করতে পারবে টিউনিকা এক্সট্রা, টিউনিকা ইন্টার না? ঠিক আছে, খালি বোর্ডে ছবি আঁকাটা আসলেই খুবই কষ্ট। খাতায় আঁকতে গেলে ওটা হচ্ছে অমসৃণ থাকে, আর বোর্ডে কিন্তু অংশটা কিন্তু পিচ্ছিল থাকে। যাই হোক, রুই মাছের পটকাটা দ্বিস্তরে আঁকতে যে আরও বিশ্রী করে ফেললাম। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও, এতেই আমার হয়ে যাবে, খুশি আমি। ঠিক আছে, আমি খুশি, তোমরা খুশি হলেই হলো। তো রুই মাছের পটকার ক্ষেত্রে আমরা অলরেডি দেখতে পাচ্ছ যে রুই মাছের পটকা 2টি প্রকোষ্ঠ থাকে। একটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, ঠিক আছে, একটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, আর এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। দেখে মনে হচ্ছে না যে ভাই এটা তো সম্মুখ প্রকোষ্ঠ হওয়ার কথা, ওটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। আসলে সম্মুখ প্রকোষ্ঠটা হচ্ছে রুই মাছের ছোট, আর পশ্চাৎ প্রকোষ্ঠটা হচ্ছে একটু বড় হয়ে থাকে, তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠ। ওকে, যেহেতু আমরা জানি যে রুই মাছের পটকা হচ্ছে দ্বিস্তরে বিশিষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে মনে রাখবা রুই মাছের বাহ্যিক যে পটকা অর্থাৎ বাহ্যিক যে স্তর আছে সেটার একটা নাম আছে, ভিতরের স্তরের একটা নাম আছে। সম্মুখ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ ব্যতীত বাইরের প্রকোষ্ঠের নাম হচ্ছে অর্থাৎ বাইরের স্তরের নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না। আমি কিভাবে মনে রাখতাম, যেহেতু বাহির মানে বড় করে দেখবা বিভিন্ন জায়গায় লেখা থাকে EXIT অর্থাৎ এক্সিট, ওখান থেকে কিন্তু কথাটা ওয়ান কাইন্ড এরকম আসছে যে 2টার ক্ষেত্রেই নাম আছে টিউনিকা, অর্থাৎ বাহিরের স্তরটার নামও টিউনিকা, ভিতরের স্তরটার নামও হচ্ছে টিউনিকা। জাস্ট মনে রাখবা বাহিরের কারণে এটার নাম হয়েছে টিউনিকা এক্সটার্না, আর ভিতরের যে স্তরটা আছে সেই স্তরটার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা।
এন্ট্রি বা ইন্টারনাল থেকে কিন্তু আসলে এই কথাটা আসছে, টিউনিকা ইন্টারনা এবং টিউনিকা এক্সটার্না। সো আমি আশা করি তোমরা এটা বুঝে গিয়েছো। তো বাইরের এবং ভিতরের স্তরের ব্যতীত রুই মাছের দুই প্রকোষ্ঠের ঠিক মাঝ বরাবর, অর্থাৎ আমাদের এই রুই মাছের দুটি প্রকোষ্ঠের ঠিক সংযোগস্থলে একটি নালী বের হয়। রুই মাছের যেই সংযোগস্থলে একটা নালী বের হয়, কেউ বলতে পারবে এই নালীটার নাম কি? এই নালীটির নাম কি? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো, যে রুই মাছের আমাদের এই রুই মাছের দুটি সংযোগস্থল থেকে যে নালটা বের হয় সেই নালটির নাম কি? আমাকে একটু কষ্ট করে তোমরা জানাও। অলরেডি একজন বলে দিয়েছে, দেখি, যার নাম হচ্ছে সায়েদা মাইমুনা। সে বলছে যে ভাই নিউমেটিক নালী। এছাড়া ফারজানা মায়েশা, ঋত্বিক বিশ্বাস, আচ্ছা ঋত্বিক বিশ্বাস বলছে সাবমেরিনের আকার রয়েছে। হতে পারে, যাক একটা তো আঁকছি, তাই না? রুই মাছের পটকা থেকে সাবমেরিন আঁকছি, এটাই তো অনেক বড় কিছু, দেখছো? কোনো কিছু আঁকা থেকে তো নতুন কিছু আবিষ্কার হয়। তাহলে মানে ওই যে একটা অ্যাডভার্টাইজ ছিল না, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো, তাহলে পটকা আঁকা থেকে যদি সাবমেরিন তৈরি হয় তাহলে পটকা আঁকাই ভালো। তো যাই হোক, এটা অনেকেই বলছো। এমডি কাউসার আহমেদ বলছে নিউমেটিক নালী, ফয়সাল আহমেদ নিউমেটিক নালী, ভেরি গুড। মুশফিক মুশি বলছে নিউমেটিক নালী। আর জহিরুল ইসলাম বলছে খান রেটিয়া মিরাবিলা। নো, এটা ভুল, রেটিয়া মিরাবিলা না, এটা আসলে নিউমেটিক নালী। সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা মনে রাখতে হবে। তো আমাদের এই যে টিউনিকা এক্সটার্না এবং টিউনিকা ইন্টারনা থেকে এবং এর পরবর্তীতে আমাদের যে একটা নালী বের হলো সেটার নাম হচ্ছে নিউমেটিক নালী। তো এই নিউমেটিক নালী একটা অন্য নালীর সাথে যুক্ত থাকে। কোন নালীর সাথে যুক্ত থাকে? অন্য নালী। এই জিনিসটা অবজেক্টিভে প্রচুর পরিমাণে চলে আসে। এই নালীটার নাম হচ্ছে নিউমেটিক নালী। এবং পরবর্তীতে এই নালীটা যার সাথে যুক্ত থাকবে তার নাম হচ্ছে অন্য নালীর সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? এবং এছাড়া এটি অন্তঃকর্ণের ওভেরিয়ান ওসিকলের সাথেও যুক্ত থাকে। এখন কথা মনে রাখবা যে এই আমাদের কান কিন্তু তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে বহির্কর্ণ, ভিতরে একটা মধ্যকর্ণ, তার ভিতরে আরও ভিতরে যদি বলে থাকি সেটার নাম হচ্ছে অন্তর্কর্ণ। তো অন্তঃকর্ণের ওভেরিয়ান ওসিকলের সাথে আমাদের নিউমেটিক নালী এবং সেই সাথে অন্য নালীর সাথেও যুক্ত থাকে। এই দুটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। তোমাদের এটা অবজেক্টিভে প্রচুর পরিমাণে আসে যে রুই মাছের দুই প্রান্তের, অর্থাৎ সম্মুখ প্রান্ত এবং পশ্চাৎ প্রান্তের মাঝখান দিয়ে যে নালীটি বের হয় তার নাম কি? নিউমেটিক নালী। নিউমেটিক নালী কোন নালীর সাথে যুক্ত থাকে? আমাদের অন্য নালী। নিউমেটিক নালী কোন কর্ণে, অন্তঃকর্ণে কার সাথে যুক্ত থাকে? ওভেরিয়ান ওসিকলের সাথে যুক্ত থাকে। এই কথাটা মনে রাখবা। তো এটার নাম হচ্ছে নিউমেটিক নালী, অন্য নালী, সব কিছু হয়ে গেল। এইবার তোমাদের একটা কথা বলি, যেহেতু বায়ুথলি বা আমাদের এটা হচ্ছে পটকা, এই পটকার ভিতরে বেশ কিছু দেখা যেতে পারে যে একটা কৈশিক জালিকা তৈরি হতে পারে, ঠিক আছে? এই পটকার ভিতরে একটা কৈশিক জালিকা তৈরি হতে পারে। আমরা ছবির মধ্যে কিন্তু এই কৈশিক জালিকাটা দেখাবো না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা এঁকেছি। আমরা যখন আঁকবো তখন খালি পটকাটাই আঁকবো এবং তার বাইরে টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, নিউমেটিক নালী, এই 5-6টা জিনিস চিহ্নিত করলে তোমার পটকা আঁকা হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে এর ভিতরের দিকে কৈশিক জালিকাপূর্ণ এক ধরনের নালিকা থাকে যার নাম বলা হয়ে থাকে রেটিয়া মিরাবিলিয়া। এটা জাস্ট তুমি যখন বর্ণনা করবা তখন তুমি সেই কথাটা লিখে দিবা, রেটিয়া মিরাবিলিয়া। কিন্তু তুমি কিন্তু এই জিনিসটা কোনোভাবেই একে আবার ভায়ার মতো চিহ্নিত করো না। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম যে এটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে? এই হলো আমাদের রুই মাছের পটকা। এই রুই মাছের পটকা কিন্তু বেশ কিছু কাজ করে থাকে। তোমরা অনেকে মনে করো যে এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে, প্রথম কাজ যদি বলি সেটা হচ্ছে CNO, 2-3 ধরনের গ্যাস পরিবহন করে। CNO মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, Nতে নাইট্রোজেন এবং ওতে হচ্ছে অক্সিজেন। এই 3 ধরনের গ্যাস পরিবহন করাটা হচ্ছে রুই মাছের পটকার অন্যতম প্রধান কাজ। কারণ মাছ পানির উপরেও থাকতে পারে, পানির মধ্যস্থলেও থাকতে পারে, অনেক গভীরেও থাকতে পারে, নদীর গভীরেও থাকতে পারে। এখন দেখা যেতে পারে তখন যদি তার কোনো গ্যাসের প্রয়োজন হয় সেই গ্যাসগুলো কিন্তু সরবরাহ করা হয়ে থাকে পটকা থেকে। এছাড়া প্লাবতা রক্ষাকারী অঙ্গ এবং সেই সাথে শব্দ গ্রহণ, শব্দ বের করা, এগুলো সবই কিন্তু পটকার কাজ হয়ে থাকে। সো পটকাকে এতটা হালকা করে কিন্তু নেওয়া যাবে না। তবে এই জিনিসটা সৃজনশীলে আসার সম্ভাবনা খুবই 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 বেশি। এই জিনিসটা খুবই বেশি এবং এই জিনিসটা মাথায় রাখবা যে রুই মাছের পটকা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? এইবার চলো আমরা রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে দেখে নিব। আশা করি রুই মাছের পটকাটা বুঝেছো। এটা একটু অন্যতম সহজ টপিক এবং আঁকাটাও কিন্তু অনেক সহজ।
তো রুই মাছের পটকার হচ্ছে বাইরের স্তর ভিতরের স্তরের নাম কি? টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। নিউমেটিক নালী হচ্ছে দুই সম্মুখ প্রান্ত থেকে বের হয়ে থাকে। কোন কোন গ্যাস পরিবহন করে? সম্মুখ প্রকোষ্ঠ কোনটি, পশ্চাৎ প্রকোষ্ঠ কোনটি, রেটিয়া মিরাবিলা বলতে কি বুঝো, এই সকল জিনিসগুলো কিন্তু আঁকলে এবং বললেই হয়ে যাবে। সো আমি রুই মাছের পটকা শেষ করলাম। এবার আমরা চলো দেখে নিই রুই মাছের হৃৎপিণ্ড। এবং এইখানে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আমি যে কোশ্চেনগুলো এখন তোমাদেরকে বলতেছি, বিলিভ মি অর নট, তোমাদের যদি কারোর পরীক্ষা থেকে থাকে, এখন তো হয়তো অনেক কলেজে টেস্ট চলছে, আবার কিছুদিন পর টেস্ট চলতে পারে, আবার অনেক সময় শুনছি যে টেস্ট নিবে না। টেস্ট না চলুক, তোমাদের কলেজ তোমাদেরকে কন্টিনিউ করার জন্য অনেক সময় দেখা যেতে পারে যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে পারে। বিলিভ মি অর নট, আমি যে টপিকগুলো বলবো এই টপিক থেকে সৃজনশীল আসবেই, এক্স্যাক্টলি আসবে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে রুই মাছের পটকা। ধমনীতন্ত্রের চেয়েও বেশি ইম্পর্টেন্ট রুই মাছের পটকা। ধমনীতন্ত্রে দিতে চায় না, কারণ অনেক সময় চিন্তা করে যে এই জিনিসটা আঁকা বা বোঝাটা অনেক কঠিন, স্টুডেন্টরা পারবে কিনা, এসব অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আসলে কোশ্চেন করা হয়। তবে রুই মাছের পটকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে এই যে তোমাদেরকে একটা জিনিস বললাম যে কোন গ্যাসটা রুই মাছের পটকার মধ্যে থাকবে, তারপরে হচ্ছে মানে যে টুকটাক এমসিকিউগুলো বলতেছি, যে আইসের কথা বললাম, তারপরে হচ্ছে আইস বলছি, পাকনার কথা বললাম, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে। তোমরা মনোযোগ সহকারে শোনো। এখন তোমাদেরকে যে দুটো কোশ্চেন বলবো, এই দুটো কোশ্চেন সৃজনশীল 1 বা 2 আসবে। আমি কিন্তু এক্স্যাক্টলি উল্লেখ করে দিচ্ছি। পটকা সৃজনশীল 3-এর জন্য আসবে, ধমনীতন্ত্র সৃজনশীল 4-এর জন্য আসবে। এখন যে কোশ্চেনটা তোমাদেরকে বলবো রুই মাছের হৃৎপিণ্ড থেকে, সেই ছোট ছোট কোশ্চেনগুলো সৃজনশীল 1 কিংবা 2 আসবে। সেই কোশ্চেনটা হচ্ছে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যে আসলে একই কোশ্চেন, মানে অনেকগুলো কোশ্চেনই বানানো যায়, কিন্তু এটার অ্যান্সার প্রায় একই রকম। সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হার্ট বলা হয়? রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হার্ট বলা হয়? অথবা বাংলায় করতে পারে যে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলে? আবার এই কোশ্চেনও করতে পারে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন এক চাকরিক হৃৎপিণ্ড বলে? এই 3টা কোশ্চেন কিন্তু তোমাদের সৃজনশীল 1-এ চলে আসবে, 1 বা 2-এ চলে আসবে। এইভাবে তুমি যদি পড়ো তাহলে কিন্তু এটাও তোমার জন্য অনেক উপকার হবে। কারণ এখন দেখা গেলো তুমি হৃৎপিণ্ড পড়তে যাচ্ছ, কোনটুক কিভাবে পড়বা সেটা কিন্তু তুমি আগে থেকে যদি বাই করতে পারো। যেমন আমি এটা বলে দিয়েছি যে যেহেতু এই প্রশ্নগুলো 1 নাম্বার আসবে, তার মানে 1 লাইনের নাম্বার জানলেই আমাদের যথেষ্ট। যে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলে বা এক চক্রের হৃৎপিণ্ড বলে, যদি 2 নাম্বার আসে সেক্ষেত্রে একটু বিস্তারিত বর্ণনা করতে হবে। 1 নাম্বার আসলে তো সোজা সহজ ভাষায় যে রুই মাছের হৃৎপিণ্ড শিরা হৃৎপিণ্ড কেন বলা হয়, যে রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ এবং বাইর হয়। আমাদের হৃৎপিণ্ডের কথা যদি তুমি চিন্তা করো, আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা ভাইয়া? আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি, 2টি অলিন্দ, 2টি নিলয়। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তোমরা অলরেডি জানো, আমরা এটাকে ইংলিশে বলি অ্যাওয়ার্টা, অর্থাৎ আমাদের যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল বলি, তাহলে ইজি হবে, একটু স্মার্টও লাগবে। তোমরা অলরেডি জানো যে আমাদের হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয় দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ এবং বের হয়ে যায়। ওকে, এবং বাম অলিন্দ এবং বাম নিলয় দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ এবং বাইরে বের হয়ে যায়। হৃৎপিণ্ডটা ওয়ান কাইন্ড অফ পাম্পের মতো কাজ করে। পাম্প তোমাদের বাসায় আছে, যে মাটির নিচ থেকে পানি তুলে সেটা আবার উপরে তোমাদের ট্যাঙ্কিতে পৌঁছায়। মাঝখানে পাম্পটা কি করে? এই পানিটাকে স্থানান্তর করতে সাহায্য করে। আমাদের এই হৃৎপিণ্ডের কাজই কিন্তু এই পুরো শরীরে রক্ত চলাচলটাকে সচল রাখাই প্রধান কাজ। অনেকে কোশ্চেন করলে বলে যে ভাইয়া রক্ত পরিশোধন করে, অনেকে পক করে বলে ওঠে। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি, আমাদের বডিতে রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে কে? আমি অপশন হিসাবে তোমাদেরকে বলি হৃৎপিণ্ড, ফুসফুস। আচ্ছা, তোমাদেরকে অপশন দিব না, অপশন ছাড়াই তোমরা আমাকে অ্যান্সারটা লেখো। বলো তো যে আমাদের মানুষের দেহে রক্ত পরিশোধিত করতে সাহায্য করে কে? মানুষের দেহে রক্ত পরিশোধিত করতে সাহায্য করে কে? ঠিক আছে, দেখি তোমাদের এই একটা কুইজ, এই কুইজে কে অ্যান্সার করতে পারো। আমাদের শরীরে রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে কে? এমডি মঞ্জুর হোসেন বলছে লাং, তন্ময় রয় বলছে ফুসফুস, নূর ইসলাম খান বলছে ফুসফুস। ওকে, একজনকে পাওয়া গেছে সবার আগে যে অ্যান্সার করেছে, তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, সে হচ্ছে কিডনি। তার নিচে আরেকজন ছিল ফারদিন আহমেদ, সে একটু লেট করে ফেলেছে। সো জান্নাতুল ফেরদৌসের অ্যান্সার অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে কিডনি। আমি জানতাম যে এখানে অনেকেই ফুসফুস অ্যান্সার করবে। আরে ভাই, তোমার মাথায় একটা জিনিস চিন্তা করো, এই বেসিক কোশ্চেনটা আমি যখন প্রথম পড়াই তখন থেকেও একবার করেছি। 20 ব্যাচের স্টুডেন্টরাও ভুল করতো, 20 ব্যাচ দিয়েই তো আমরা বন্দি পাঠশালা শুরু করেছিলাম। 21 ব্যাচে তোমাদের যে সিনিয়র ছিল তাদেরকেও করেছিলাম, তারাও ভুল করেছিল। এবং 22 ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টও সেম কাজই করলা। ম্যাক্সিমামই যারা হচ্ছে ফুসফুস মানে লাং, অর্থাৎ আমাদের
ফুসফুসে অ্যান্সার করছো, সেটা সম্পূর্ণ ভুল, এটা হচ্ছে কিডনি হবে। তা আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাদের একজন সবার আগে অ্যান্সার করছে, তার নাম ছিল, আমি স্ক্রিনশট রেখে দিচ্ছি, তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, ফুসফুস কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই দুটার আদান প্রদান করে থাকে, এরা কিন্তু রক্ত পরিশুদ্ধ করে না। আবারও বলছি, ফুসফুস কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এই আদান প্রদানটা রক্তের মধ্যে আদান প্রদান করে বাইরে বের করা এবং অক্সিজেন গ্রহণ করে সেটা রক্তের মধ্যে মিশিয়ে দিতে সাহায্য করে। হৃৎপিণ্ড পাম্প করতে, অর্থাৎ আমাদের পুরো শরীরে রক্ত সচল রাখতে সাহায্য করে। তাহলে রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থ থাকে, সেই বর্জ্য পদার্থ যখন বৃক্কে যায়, ওই বৃক্ক ছেঁকে বর্জ্য পদার্থগুলো আলাদা করে মূত্র তৈরি করে আমাদের দেহ থেকে বের করে দেয়। তাহলে অ্যান্সার হবে কি, আমাদের রক্ত পরিশুদ্ধ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, মানে রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে কে, তার নাম হচ্ছে বৃক্ক বা কিডনি। তোমরা অনেকেই ভুল করো, এটা প্রতি ব্যাচেই হবে। আমি পরবর্তীতে দেখবো যে 23 ব্যাচে যখন ক্লাস নিব, তোমাদের যে জুনিয়র তারাও দেখবে সেম ভুলই করবে। সো ডোন্ট ওয়ারি, এটা কোনো ব্যাপারই না। এখন চলো, রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড কেন বলা হয় আর এক চাকরির হৃৎপিণ্ড কেন বলা হয় সেটা বলতে যে কিন্তু আমি আমাদের হৃৎপিণ্ডের কথা বলতেছিলাম। যে তোমরা অলরেডি জানো যে মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, এই দুই সাইড থেকে দুই ধরনের রক্ত প্রবেশ এবং বের হয়ে যায়। ডান পাশ দিয়ে অলওয়েজ হৃৎপিণ্ডের, আমাদের মানুষের ক্ষেত্রে ডান পাশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হয়ে যাবে, প্রবেশ করবে, আর আমাদের বাম পাশ দিয়ে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ এবং বের হয়ে যাবে। তাহলে আমাদের রক্ত কিন্তু দ্বিচক্রিক। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে অলিন্দ নিলয়, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল থাকে দুটি করে, অর্থাৎ একটি অলিন্দ একটি নিলয়। এছাড়া আমাদের রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে সাইনাস ভেনোসাস নামক কিছু উপপ্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। আর বালবাস আর্টেরিওসাস, যেটা সম্পর্কে তোমরা জানো, ওটা কিন্তু হৃৎপিণ্ডের অংশ নয়। এটা মনে রাখবা যে বালবাস আর্টেরিওসাস রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়। এটা রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনে সাহায্য করে থাকে। অনেকে কোশ্চেন করলে অ্যান্সার করে বসো যে ভাইয়া রুই মাছের হৃৎপিণ্ডের অংশ হচ্ছে সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ, একটা অলিন্দ, একটা নিলয় এবং বালবাস আর্টেরিওসাস। ভুল। মনে রাখবা, বইয়ে খুব সুন্দর করে নিচের দিকে দেবে, হৃৎপিণ্ড যখন শেষ বর্ণনা করেছে তার নিচের দিকে লেখা আছে যে রুই মাছের হৃৎপিণ্ডে নর্মালি বালবাস আর্টেরিওসাস রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়, সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ এবং বাকি দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত হয়ে থাকে। সো রুই মাছের হৃৎপিণ্ডে যেহেতু একটি অলিন্দ একটি নিলয় থাকে, এই কারণে রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে এক চাকরিক হৃৎপিণ্ড। এক চাকরিক হৃৎপিণ্ডের অ্যান্সার শেষ। 2 নম্বরের অ্যান্সার হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যুক্ত, মানে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন বলছি, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই ভিতর দিয়ে প্রবেশ করে এবং বের হয়ে যায়। তাই রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। তোমরা অলরেডি জানো যে ধমনী, অর্থাৎ শিরা যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সেই থেকে শিরাকে যেহেতু বলা হয়ে থাকে ভেইন, এই ভেইন থেকে কথাটা আসছে ভেনাস হার্ট। এই জন্য বলা হয়ে থাকে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। এই জিনিসটা সুন্দর করে অ্যান্সার করবা, ঠিক আছে? চলো রুই মাছের হৃৎপিণ্ডটা একবার দেখে নিই। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রথমে নিচের দিকে যেটা থাকে তার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে সেটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। ওকে, সাইনাস ভেনোসাস থেকে আস্তে করে আমাদের অলিন্দ হলো, সাইনাস ভেনোসাস থেকে একটু করে অলিন্দ, এই অলিন্দ থেকে পরবর্তীতে সাইনাস ভেনোসাস থেকে পরবর্তীতে অলিন্দ, অলিন্দ থেকে পরবর্তীতে ভেন্ট্রিকলগুলো তৈরি হবে। চিত্র আঁকাতে আমি এত বেশি এক্সপার্ট যে জয়নাল আবেদিন যদি বেঁচে থাকতেন তাহলে আমাকে নোবেল দিতেন, বুঝছো? এত এক্সপার্ট আমি চিত্র আঁকতে। তোমরা বুঝতেই পারতেছো অলরেডি যে চিত্র আঁকাতে আমি কতটা এক্সপার্ট। মজা করলাম তোমাদের সাথে, আবার সিরিয়াস নিও না যে ভাইয়া কি নিজে প্রশংসা করলো। এটা নিজেকে পচালাম। পচানোর মাধ্যমে যদি দারুণ কিছু হয় তাহলে পচানোই ভালো, কারণ পচানোর মাধ্যমে আমি নিজে থেকে বুস্ট আউট করার চেষ্টা করতেছি। অনেক সময় কিন্তু দেখা যায় কি যে বন্ধুরা অনেক সময় পচায় মনে করো খুব মজা পায়, কিন্তু এক সময় দেখা যায় কি ওই পচানো জিনিসটাই আসলে আমাদের জন্য অনেক বুস্ট আপ হিসাবে কাজ করে, ঠিক আছে? রুই মাছের হৃৎপিণ্ড অনেক কষ্টে আঁকলাম, মাই গড। যাই হোক, একটা জিনিস তোমাদেরকে বলি, তো রুই মাছের হৃৎপিণ্ডর ক্ষেত্রে নিজের ছবি দেখে নিজেরই ভয় লাগতেছে। যাই হোক, আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ডর ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আঁকলাম সেটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। মনে রাখবা, রুই মাছের হৃৎপিণ্ডের এই অংশটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এই অংশটা যেটা আমি বিস্তৃত করছি, আরও ছবি আঁকা বাকি আছে, আমি একটু শেপটা আগে দিয়ে নিই, তারপরে বাকি অংশগুলো আঁকছি। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আমাদের
অলিন্দ, এই অলিন্দ থেকে পরবর্তীতে এই অংশটার নাম হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, ঠিক আছে, এই অংশটার নাম হচ্ছে ভেন্ট্রিকল। কলার মোচার মতো। আর এই যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে আমাদের বালবাস আর্টেরিওসাস। আচ্ছা, বালবাস আর্টেরিওসাসটা একটু সুন্দর করে আঁকি। একটা বাহ্যিক মোটামুটি শেপ হইছে, যাই হোক কষ্টে মষ্টে অনেক কষ্টে শেপ হইছে, কোনো প্রবলেম না, ব্যাপার না, লজ্জার কোনো বিষয় নেই, চলো সবাই শিখতে যাই। তো এছাড়া আমাদের এখানে একটু ডিজাইন করার জন্য এখানে আমাদের একটু ডিজাইন করতে হবে। এই ডিজাইনটার জন্য আমার আসলে খুব বাজে লাগতেছিল ছবিটাতে, এখন কিন্তু দেখো সুন্দর একটা শেপে আসছে, এখন আবার হচ্ছে ছবিটা আঁকাও হয়েছে, ঠিক আছে। নিজেকে নিজেকে ক্রেডিট দিতে মন চাচ্ছে যে এত সুন্দর ছবি আমি কিভাবে আঁকতে পারি বলো, তাও আবার বায়োলজি শিক্ষক হিসেবে। যাই হোক, রুই মাছের হৃৎপিণ্ডের কথা বলতে গেলে এই ছবিটা না আঁকলে আসলে রুই মাছের হৃৎপিণ্ড আঁকাটা আমাদের আসলে বালবাস আর্টেরিওসাস থেকে শুরু করে সব কিছু আমাদের যে জিনিসগুলো আছে। একজনের কমেন্ট আমার কাছে খুব মজা লাগছে, যেটা দেখে মনে হচ্ছে গুগল ম্যাপ। জীবনেও কখনো ঢাকা শহরে গুগল ম্যাপ ফলো করতে যাবে না, তাহলে তোমাকে মায়ানকা চিপার মধ্যে আটকায় ফেলবে, ঠিক আছে। তো এটা একটা সুন্দর কমেন্ট লাগছে, একজন বলতেছে যে মেহেদি আফতাব ভাই এটা দেখতে অনেক গুগল ম্যাপের মতো লাগছে। থ্যাংক ইউ তোমার কমেন্টের জন্য। তো এখন আমাদের যেটা লাগবে সেটা আমরা চলো বুঝে আনতে যাই। অনেক মজা করলাম, ছবি আঁকতে যে অনেক সুন্দর ছবি আঁকলাম, ক্রেডিট টু মি। এখন আমরা চলো রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিত বর্ণনা করি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এখান থেকে যে জিনিসটা শুরু হয়েছে, এটার নাম হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস, অর্থাৎ এই প্রকোষ্ঠের নাম হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস, ঠিক আছে, সাইনাস ভেনোসাস। মনে রাখবা রুই মাছের হৃৎপিণ্ড যেহেতু এক চাকরিক, এই এক চক্রটা আসলে এইভাবে গেছে, এদিক থেকে আসলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে এখানে আসে, তারপরে এখানে যায়, এখানে যায়, এখানে আসে, তারপরে আবার এটা ঘুরে এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এভাবে হয়ে বের হয়ে যায়। দেখো এদের একমুখী রাস্তা কিন্তু, তাই না? এই রুই মাছের হৃৎপিণ্ডে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করলো সেটা কিন্তু একমুখী হয়ে প্রবেশ করলো। সো আমাদের রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস, যেটা আরেকটা হচ্ছে উপপ্রকোষ্ঠ বিশিষ্ট, উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাস হচ্ছে উপপ্রকোষ্ঠ। এরপরে যে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে অলিন্দ, ঠিক আছে, এরপরের নামটা হচ্ছে আমাদের অলিন্দ, এটা হচ্ছে অলিন্দ, একটা অলিন্দ থাকে। এই অলিন্দর পরে যে নিচের দিকে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ভেন্ট্রিকল, অর্থাৎ আমাদের নিলয় বলতে পারো, বাংলায় বললে নিলয় লিখি কারণ ওখানে অলিন্দ লিখে ফেলেছি, এটা হচ্ছে নিলয়। আর এটা হচ্ছে তোমার সেই ভালো করে মনে রাখবা, এইটা কোনো রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়, রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু এক চাকরিক, এবং ঠিক আছে, রুই মাছের হৃৎপিণ্ড কিন্তু সাধারণত এক চাকরিক হয়ে থাকে, এবং সেই সাথে এটা হচ্ছে সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ, এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়, এবং উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বলা যেতে পারে বালবাস আর্টেরিওসাস, যেটা রুই মাছের হৃৎপিণ্ড নয়। আচ্ছা, এত এমনিতে সুন্দর ছবি আঁকি, তার মধ্যে তোমরা এত প্রশংসা যদি করো আবার ছবি আঁকা নিয়ে, তাহলে তো ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো। দেখো মাঝে মধ্যে কিন্তু একটু কমেন্ট দেখি, অনেকে বলতেছো ব্যাঙের মতো আঁকে, মানে একজন বলতেছো গুগল ম্যাপ, ওকে ফাইন, মেনে নিলাম যে গুগল ম্যাপ এরকম পেঁচায় পুচায় যায়। একজন বলছো ব্যাঙের মতো দেখতে, ওকে ফাইন। আবার একজন বলছো ভাইয়া এটা হচ্ছে কি যেন পোকার মতো দেখতে, যাই হোক পানির ট্যাঙ্কির মতো দেখতে। তো যাই হোক এত প্রশংসা লাগবে না তো, তাই আমি কতটা মানে দেখো চিন্তা করো সৃজনশীল, যে এক ছবির মধ্যে আমি কতগুলো ছবি এঁকে ফেলেছি। তো যাই হোক আমরা একটু পড়ায় ফিরি, সেটা হচ্ছে যে আমাদের এই অংশটা রুই মাছের সাইনাস ভেনোসাস, অলিন্দ, নিলয় এবং বালবাস আর্টেরিওসাস, যেটা রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়। এই জিনিসটা মাথায় রাখবা।
এবং তোমাদের একটা কথা মনে রেখো, একটু আগে যে আমরা পড়ছিলাম সবার ফার্স্টে ধমনীতন্ত্র, ওইখানে কিন্তু তোমাদেরকে বলছিলাম না যে রুই মাছের হৃৎপিণ্ড থেকে এই যে এখান থেকে যে ধমনীটা বের হয়ে যাবে এটাই সেই হচ্ছে মহাধমনী, অর্থাৎ অন্তর্বাহী মহাধমনী। তার মানে এটা কি যুক্ত রক্ত পরিবহন করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এর ভিতরে যে পুরো শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে সাইনাস ভেনাসে, তারা হচ্ছে শিরাসমূহ। রুই মাছের হৃৎপিণ্ডে বেশ কিছু ধরনের শিরা আছে, সেই শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এসে সাইনাস ভেনাসে প্রবেশ করবে। সাইনাস ভেনাসাস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যাবে অলিন্দে, অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসবে নীলয়, নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যাবে বাল্বস আর্টেরিওসাস, এবং সেই বাল্বস আর্টেরিওসাস থেকে অন্তর্বাহী মহাধমনীর মাধ্যমে সরাসরি চলে যাবে, যেটা আমরা পড়ছিলাম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। সেই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল মহাধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো প্রথমটা প্রথম ফুলকায়, দ্বিতীয়টা দ্বিতীয় ফুলকায়, তৃতীয়টা তৃতীয় ফুলকায়, চতুর্থটা চতুর্থ ফুলকায় প্রবেশ করবে। যারা অলরেডি ধমনীতন্ত্রের ক্লাস মিস করে মাঝখান থেকে জয়েন করেছো, তারা ক্লাস শেষে আবার দেখে নিবা। ধমনীতন্ত্রটা দেখলেই বুঝতে পারবা যে আমাদের যে মহাধমনীটা রুই মাছের বিশাল বড় ধমনীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত বহন করে নিয়ে আসে, সেটা কিন্তু হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। এবং এটা কেন একে বললাম যে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন হয় যে বাল্বস আর্টেরিওসাস থেকে কোন ধমনীটা বের হয়, অনেকে কনফিউজড হয়ে যায় যে আরে ধমনী তো অক্সিজেন পরিবহন করে, আর বাল্বস আর্টেরিওসাস তো যেহেতু হৃৎপিণ্ডের অংশ নেয় বাট হৃৎপিণ্ডের রক্ত নিয়ন্ত্রণ করে, এদিক থেকে কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার কথা, তাহলে বাল্বস আর্টেরিওসাস থেকে আবার কোন ধরনের ধমনী বের হবে, মাথায় ক্র্যাক করে ফেলে যে বুঝতে পারে না। আসলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে রুই মাছে ফুলকায় নিয়ে যাবে। আর সাইনাস ভেনাসাস যেহেতু রুই মাছের হৃৎপিণ্ডের প্রবেশ পথ, সেই ক্ষেত্রে রুই মাছের বেশ কিছু শিরা রয়েছে, সেই শিরাগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে সাইনাস ভেনাসাসের মাধ্যমে প্রবেশ করবে। এবং তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে চক্রাকারে, অর্থাৎ একটি চক্রের মাধ্যমে ঘুরে বের হয়ে গিয়েছে। এই কারণে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় একচাক্রিক হৃৎপিণ্ড। সেই সাথে যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, সেই কারণে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয়ে থাকে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। তো আশা করি এই একটা ছবির মাধ্যমে তোমরা অলরেডি সব কিছু বুঝে গিয়েছো যে রুই মাছের হৃৎপিণ্ড দেখতে কেমন, রুই মাছের হৃৎপিণ্ডের কয়টা অলিন্দ আছে, কয়টা নিলয় আছে, তারপরে বাল্বাস আর্টেরিওসাস কি, শিরা কি, এগুলো সবই তোমরা মোটামুটি বুঝে গিয়েছো। দেখি তোমরা কি এই জিনিসটা পুরো কনসেপ্টটা কি পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও কষ্ট করে। ঠিক আছে, এই সবাই পড়ায় ফিরে আসো, অনেকে দুষ্টামি করতেছে, দুষ্টামি তো শেষ, কিন্তু তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। অলরেডি কিন্তু 3টা ছবি অ্যাক্সেস, কিন্তু অনেক ছবি এঁকে ফেলছি। তোমরা কি এই জিনিসগুলো বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, এবার আর একটা জিনিসই বাকি থাকবে, সেটা হচ্ছে কপাটিকা। এই কপাটিকা এদের মাঝখানে আমি দেখাই দিব। ঠিক আছে, কপাটিকাটা আমি এর মাঝখানে বুঝাই দিব, দিলে আমাদের বলা যেতে পারে রুই মাছের হৃৎপিণ্ড শেষ। রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 3 ধরনের কপাটিকা আছে, সাইনো আর্টিকুলার কপাটিকা, অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা যেটাকে বলা হয়, তারপর হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, এবং সর্বশেষ হচ্ছে ভেন্ট্রিকুলার বাল্বাসার কপাটিকা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিই। সেটা হচ্ছে দেখো, জাস্ট খেয়াল করো, এই যেহেতু এটা হচ্ছে সাইনাস ভেনাসাস এবং এটা হচ্ছে অলিন্দ, যেহেতু দুই অংশ, সেই ক্ষেত্রে এই সাইনাস ভেনাসাস এবং অলিন্দের মাঝখানে একটা স্পেশাল একমুখী কপাটিকা থাকবে। এই যে একমুখী কপাটিকা, এখন এই কপাটিকাগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। তোমরা একটা কথা মনে রেখো, এই কপাটিকাগুলো কিন্তু একমুখী রক্ত, অর্থাৎ এই রক্তটা একবার উপরে গেলে আর পিছনে ব্যাক করতে পারবে না। কপাটিকা মানে কি? হৃৎপিণ্ডের কপাটিকা হচ্ছে বলা যেতে পারে দরজা, ওয়ান কাইন্ড অফ দরজা, যেটা একমুখী দরজা, অর্থাৎ রক্ত খালি এদিকে যেতে পারবে, কিন্তু এই রক্ত যদি আবার পিছনের দিকে ব্যাক করে আসার চেষ্টা করে তাহলে কি করবে? এই কপাটিকা বন্ধ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় একমুখী দরজা। তো রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমি লাস্টে একবার বুঝাবো, অনেকে বলছে আরেকবার প্লিজ, আমি একেবারে লাস্টে কপাটিকাটা শেষ করে আমি আবার বলে দিব। রুই মাছের হৃৎপিণ্ডের এই কপাটিকা যেহেতু সাইনাস ভেনোসাস এবং অলিন্দ বা অ্যাট্রিয়াম যেটাকে বলা হয়, যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে, তাহলে এই কপাটিকার নাম হবে হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তাহলে এই কপাটিকার নাম হবে কি? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা কার কার মধ্যে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করবে? সাইনাস ভেনোসাস এবং অলিন্দ বা অ্যাট্রিয়ামের মাঝখানে। ওকে ফাইন। এইবার আসো,
নেক্সট কপাটিকাটা হচ্ছে আমাদের এই অ্যাট্রিয়াম অর্থাৎ অলিন্দ এবং এই নিলয়ের মধ্যে। যেহেতু নেক্সট কপাটিকাটা এই জায়গায় অবস্থান করতেছে, তাহলে আমি এখানে একটা কপাটিকা আঁকি। এটাও সেম টু সেম একমুখী কপাটিকা। যেহেতু এটা কোথায় অবস্থান করতেছে ভাইয়া, এটা অবস্থান করতেছে ভাইয়া অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি, সেই কারণে এটার নাম হবে হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে ভাইয়া যদি বলা হয় থাকে কোশ্চেনে যে এই জিনিসটা কে কে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা অলিন্দ এবং নিলয়ের মাঝে যে রক্ত সঞ্চালন, সেই সঞ্চালনটা নিয়ন্ত্রণ করে থাকে। সর্বশেষ যে কপাটিকা থাকবে সেটার অবস্থান ঠিক ওয়ান কাইন্ড অফ এই সব জায়গায়, এইখানে একটা কপাটিকা থাকবে। এখন এই কপাটিকার নামটা তোমরা আমাকে বলবা। এই কপাটিকাটা অবস্থান করতেছে নিলয় এবং বালবাস আর্টেরিওসাসের মাঝখানে, ঠিক আছে? নিলয় এবং বালবাস আর্টেরিওসাসের মাঝখানে যদি এই কপাটিকা হয়, তাহলে এই কপাটিকার নামটা কি হবে ভাইয়া, তোমরা একটু কমেন্টে জানায় দাও। তাহলে এই কপাটিকাটার নাম কি হবে, ঠিক আছে? এই কপাটিকাটার নাম কি হবে, খুব দ্রুত আমাকে একটু জানায় দাও, তাড়াতাড়ি জানায় দাও, তাড়াতাড়ি, যে আগে জানাইতে পারো দেখি। আমি একটু আগেই বলছি সাইনাস ভেনোসাস এবং অলিন্দর মাঝখানে কপাটিকা ছিল, তাই নাম হয়েছে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। অলিন্দ এবং ভেন্ট্রিকুলার মাঝখানে কপাটিকার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের এই নিলয় এবং ভালভাস আর্টেরিওসাস। তাহলে এই কপাটিকাটার নাম কি হবে? নো, একজন বলছে যে ভেন্ট্রিকুলার ভালভাস, হয়নি। ওকে, একজন, সবাই অনেকে বলছে খালি ভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকুলার, ঠিক আছে, এটা ঠিক আছে যে আমি একবার বলেছি যে ভালভাস আর্টেরিওসাস রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়, ভেরি ফাইন, কিন্তু তারপরও তো যদি দুইজনের মাঝখানে কপাটিকা, সো এটার নাম হবে হচ্ছে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। জান্নাতুল মাওয়া, সে একজন, তার অ্যান্সারটা দেখতে পেলাম, সে হচ্ছে সবার আগে সবার ফার্স্টে একটা অ্যান্সার করেছে, কারেক্ট অ্যান্সার, তার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। ভেরি গুড। অনেকে শুধুমাত্র ভেন্ট্রিকুলার কপাটিকা এগুলো বলছো, তো ভালবাস কথাটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করতে হবে। সো এই কপাটিকাটার নাম আমরা পেয়ে গেলাম, এটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এই জিনিসটা আমরা কি বুঝতে পেরেছি কিনা? এই রুই মাছের 3টা কপাটিকা আমাদের কিন্তু অনেকে মুখস্থ করতে হয়, বলে যে ভাই মুখস্থ করে পারি না, ভাই মনে থাকে না। জাস্ট মনে রাখবা কার কার মাঝখানে কোন কোন কপাটিকা আছে, সেই কপাটিকাগুলোর নামগুলো মনে রাখলেই হবে। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, আমি তাহলে রুই মাছের হৃৎপিণ্ডটা আবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কষ্ট করে জানাও, পুরোপুরি রুই মাছের হৃৎপিণ্ডটা কপাটিকাগুলো বুঝতে পেরেছো কিনা, কপাটিকাগুলো কি তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু আমাকে জানাও, ঠিক আছে? কপাটিকাগুলো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে একটু জানাও। আচ্ছা, জানতাম মা বলছে বুঝতে পেরেছি, একজন বলছে নাফিস সাথে বুঝতে পারিনি, তুমি অপেক্ষা করো, আমরা একটু সারমর্ম যাবো, তখন তুমি বুঝতে পারবা। আব্দুল্লাহ মামুন বলছে ক্লিয়ার ভাইয়া। সুরেয়া বলছে ভাইয়া ক্লিয়ার, বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে ফাইন। দেখো তাহলে লাস্ট আমি আরেকবার বলে দিই, রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলে? সহজ ভাষায় রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড বা ভেনাসাইট বলার প্রধান কারণ হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। ফাইন। রুই মাছের হৃৎপিণ্ডকে কেন এক চাকরিক হৃৎপিণ্ড বলে? কারণ রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে সাইনাস ভেনাসাস দিয়ে রক্ত প্রবেশ করে এবং বালবাস আর্টেরিয়াস দিয়ে বের হয়ে যায়, এটা একমুখী বলে তাই এটার নাম হচ্ছে এক চাকরিক হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে অলিন্দ কয়টা? ভাইয়া একটা। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে ভেন্ট্রিকল কয়টা? ভাইয়া একটা। রুই মাছের আর কি আছে? আরো কিছু আছে, হ্যাঁ আছে, সেটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, তার নাম কি? সাইনাস ভেনোসাস। তার মানে রুই মাছের প্রবেশ পথের প্রধান উপায় হচ্ছে কি? উপপ্রকোষ্ঠ বা সাইনাস ভেনোসাস। তারপরে এটা কোথা থেকে? অর্থাৎ পুরা শিরা থেকে, বডির যতগুলো শিরা আছে সবগুলো এসে এই সাইনাস ভেনোসাসে মিলিত হবে। মিলিত হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনোসাসে প্রবেশ করার পরে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকার মাধ্যমে, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকার মাধ্যমে সেটা পরবর্তীতে চলে যাবে কোথায়? অলিন্দের দিকে। অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা ভেদ করে চলে আসবে কোথায়? অর্থাৎ এরকে পার করে চলে আসবে কোথায় ভাইয়া? নিলয় বা ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেখো এভাবে আস্তে করে ঘুরে গিয়েছে, ঘুরে যে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকাকে পার করে কোথায় আসবে ভাইয়া? এটা হচ্ছে বালবাস কপাটিকা। যদিও বালবাস কপাটিকা বা বালবাস আর্টেরিওসাস আসলে বলা যেতে পারে রুই মাছের হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এটি এই অংশটুকু, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এতটুকু অংশ আমি যদি ঢেকে দিই, আসলে এত বড় আঁকছি এত আঁকা যাবে না, এই নিচের অংশটুকু হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। এই অংশটুকু আসলে যতটুকু অংশ আমি ঢাকার চেষ্টা করছিলাম, এই অংশটুকু হৃৎপিণ্ড অংশ না, এটা হচ্ছে যে রুই মাছের ভিতরে রক্ত পরিবহনটা নিয়ন্ত্রণ করে থাকে।
আর রুই মাছের এই বালবাস আর্টেরিওসাস থেকে বের হয়ে যায় কে, সেটা হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল মহাধমনী, যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বহন করে সরাসরি ফুলকায় চলে যায়। এবং সেই ফুলকায় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমটা প্রথম ফুলকায়, দ্বিতীয়টা দ্বিতীয় ফুলকায়, তৃতীয়টা তৃতীয় ফুলকায়, চতুর্থটা চতুর্থ ফুলকায় প্রবেশ করে। তা আশা করি আমাদের রুই মাছের কিন্তু ইম্পর্টেন্ট 3টা টপিক আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। 1, রুই মাছের অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, কীভাবে ধমনীতন্ত্রটা হয় চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম। 2, রুই মাছের পটকা গঠন বলে দিলাম এবং কাজটা দেখবো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। 3, অন্যতম একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনের মধ্যে হৃৎপিণ্ডের গঠনের পাশাপাশি এখানে বেশ কিছু ছবি আছে, অর্থাৎ বেশ কিছু ছোট ছোট কোশ্চেন আছে, সেগুলো তোমার সাথে আলোচনা করলাম। তো আশা করি এই 3টা অংশ থেকে তোমরা অলরেডি রুই মাছের হৃৎপিণ্ড এবং পটকাটা এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই 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 বেশি। যদি কোনো কারণবশত 2021-এ যে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাসে পরীক্ষা যদি রুই মাছের হৃৎপিণ্ড বা পটকা কোনো একটা চলে আসে, তাহলে তো যে যার বোর্ডে আছো সেখান থেকে হয়তো এই জিনিসটা বাদ দিতে হবে। কারণ তোমরা অলরেডি জানো যে প্রিভিয়াস ইয়ারের বোর্ডে যে কোশ্চেনটা থাকে পরবর্তীতে ইয়ারে আসলে সেই কোশ্চেনটা দেয় না, যদি খুব খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তবে। ঠিক আছে? তো অনেকে বলছো, দেখো একটা কথা তোমাদেরকে বলি, সেটার নাম হচ্ছে এমডি বদিউজ্জামান বলছে জীববিজ্ঞান মুখস্থ বিদ্যা। তোমাদের কাছে কি মনে হয় আজকের ক্লাসের পরে যে ভাই জীববিজ্ঞান আসলে একটা মুখস্থের জিনিস? তোমরা যখন অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা বই খুলবা, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী অর্থাৎ ধমনীতন্ত্রটা বই খুলবা, তোমরা ওখানে লেখাগুলো দেখে তো কিছু বুঝবা না, কিন্তু চিত্র দেখে ক্লাস দেখে কিন্তু পরবর্তীতে বুঝে যাবে যে কোন ধমনী থেকে কি ধমনী সৃষ্টি হচ্ছে। রুই মাছের হৃৎপিণ্ডটা দেখে দেখে চিত্র এঁকে বুঝলে কিন্তু তখন বোঝা হয়ে যায়, তখন কিন্তু মুখস্থ করা লাগে না। আসলে রুই মাছের অর্থাৎ রুই মাছ কেন, বায়োলজির সব কিছু কিন্তু মুখস্থের জিনিস না। বায়োলজির বেশ কিছু জিনিস আছে বুঝার, সেই বুঝার জিনিসগুলো চিত্রের মাধ্যমে হোক, যেভাবে হোক তুমি বুঝবা, তোমাকে আর মুখস্থ করতে হবে না। তোমাকে যদি এখন রুই মাছের হৃৎপিণ্ডটা এই যে জিনিসটা বুঝলা, এটা বুঝার পরে তোমাকে যদি নিজের ভাষায় লিখতে বলা হয়, তুমি কিন্তু এইভাবেই লিখবা যে আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ডে একটি উপপ্রকোষ্ঠ আছে, তার নাম কি? সাইনাস ভেনোসাস। একটি অলিন্দ আছে, একটি নিলয় আছে এবং বালবাস আর্টেরিওসাস আছে, যা রুই মাছের হৃৎপিণ্ড অংশ নয়। রুই মাছের সাইনাস ভেনোসাস দিয়েই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে, বালবাস আর্টেরিওসাস দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হয়ে যায়। যেহেতু রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কপাটিকার বলে কথা বলতে গেলে সাইনাস ভেনোসাস এবং আমাদের যে অ্যাট্রিয়াম আছে এদের মাঝখানে কপাটিকা, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, তারপর হচ্ছে অলিন্দ নিলয়ের মাঝখানে কপাটিকার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, তারপর নিলয় এবং বালবাস আর্টেরিওসাসের মাঝখানে কপাটিকার নাম হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। এই 3টা জিনিস লিখলে কিন্তু রুই মাছের গঠন তুমি নিজের ভাষায় বর্ণনা করতে পারবে। সো আসলে আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো বুঝার বিষয় না, মানে মুখস্থের বিষয় না, সব কিছু হচ্ছে বুঝে পড়লে কিন্তু তখন তুমি নিজের ভাষায় লিখতেও পারবা, আঁকতেও পারবা। সো রুই মাছের জিনিসগুলো ছবি প্র্যাকটিস করতে হবে। তোমাদের এখন কিছু কুইজ বলছি তোমাদেরকে, মাঝখানে টুকটাক কুইজ তো বলেছি, এবং সেই সাথে আচ্ছা ওকে তোমাদেরকে আমি এখন কিছু কুইজ দিব। আমি এটা মুছতে চাচ্ছি না, এত সুন্দর ছবিটা আসলে অনেক কষ্টে আঁকছি তো, তাই তোমাদের মুছতে চাচ্ছি না। ওকে, তোমরা আমাকে একটা জিনিস বলো, তোমাদের কুইজ দিব কিন্তু কোনো অপশন থাকবে না। তোমরা আমাকে অ্যান্সার বলবা, রুই মাছের পাখনা কোন পাখনাটা চলাচলে সাহায্য করে? দ্রুত, রুই মাছের পাখনা কোন পাখনাটা চলাচলে সাহায্য করে? দ্রুত অ্যান্সার করো। রুই মাছের পাখনা অর্থাৎ কোন পাখনাটা চলাচলে সাহায্য করে? এটার কোনো অপশন থাকবে না। রুই মাছের কোন পাখনাটি চলাচলে সাহায্য করে? আসিফ লিমন সে সবার ফার্স্টে বলছে ভাইয়া পুচ্ছ পাখনা, ভেরি গুড। এছাড়া আরও অনেকে অ্যান্সার করেছো, সে হচ্ছে নাজমুল হক রুই মাছ থেকে। আচ্ছা, আর কিছু পড়া লাগবে? হ্যাঁ অবশ্যই লাগবে, তোমরা আরেকটা ক্লাস নিয়ে ইনশাআল্লাহ রুই মাছটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। মাহমুদ আরিফ বলছে উদ্দিন পুচ্ছ পাখনা, এমডি রেদওয়ান হোসেন বলছে লেস, গোলাম রাব্বি বলছে পুচ্ছ পাখনা, ভেরি গুড। আচ্ছা, আর এমডি বদিউজ্জামান বলছে হোমো সার্কাল। হোমো সার্কাল কিন্তু জিনিসটা আলাদা। হোমো সার্কাল জিনিসটা কি? যদি ধরো তোমরা যখন লেজ আঁকো, যদি লেজের এই প্রান্ত অর্থাৎ তোমরা যখন লেজ আঁকো তখন যদি লেজের এই প্রান্ত এবং পরবর্তী প্রান্তটা সমান হয়, তখন এই যে দেখো এই প্রান্ত আর এই প্রান্ত যদি সমান হয় তখন সেটাকে বলবো আমরা হোমো সার্কেল। আর যদি সমান না হতো, যেমন দেখবা হাঙরের ক্ষেত্রে, লেজের ক্ষেত্রে বলতে গেলে এরকম একটা প্রান্ত আছে, তারপরে এসে এরকম একটা ছোট্ট প্রান্ত দিয়ে শুরু হয়েছে, দেখো এই প্রান্ত আর এই প্রান্ত সমান না, তাহলে কি হলো? এটার নাম হচ্ছে হেটারো সার্কেল। তোমরা অনেকে চিন্তা করো ভাই এটা কি হোমো সার্কেল কি হেটারো সার্কেল কি, সেটা তোমরা অনেকে বুঝো না। তো তাই তাদের জন্য বললাম যদি লেজের দুই প্রান্ত সমান থাকে সেটা হোমো সার্কেল, আর যদি সমান না থাকে হেটারো সার্কেল। আরেকটা কুইজ বলবো,
সেটা হচ্ছে রুই মাছের দেহের গঠনটা তো তোমরা দেখেছো। তোমাকে আর রুই মাছকে যদি দৌড় প্রতিযোগিতা করতে দেওয়া হয়, অর্থাৎ একটা বিলে মনে করো তুমিও আছো, রুই মাছও আছে, তো তোমাকে আর রুই মাছকে যদি বিলে দৌড় প্রতিযোগিতা করতে দেয় অবশ্যই রুই মাছ জিতবে। এখন আমার কোশ্চেন হচ্ছে রুই মাছে কেন জিতবে? তার দেহের গঠনের কারণে। তার দেহের গঠনটা যে একটা শেপ আছে, সেই শেপের নামটা কি, অর্থাৎ দেহের গঠনটার নামটা কি? রুই মাছের দেহের গঠনের নামটা কি? এটা যদিও আজকে বলিনি, মুখে বলিনি, কিন্তু দেখি তোমরা এখানে অনেকেই অলরেডি 22-এর পরীক্ষাতে আছো, তারা কয়েকদিন পরে এইচএসসি দিবা, অনেকে রুই মাছ পড়ে আসছো, তো দেখা যাক সেই দেহের গঠনের নামটা কি। রুই মাছের দেহের গঠনের একটা নাম আছে, যার কারণে খুব দ্রুত সে সাঁতার কাটতে পারে। এই দেহের গঠনের কারণেই কিন্তু রুই মাছ পানির মধ্যে খুব দ্রুত সাঁতার কাটতে পারে। সেই দেহের গঠনের নামটা কি? একজন বলছে নুসরাত জাহান সামিয়া, সে সবার আগে বলছে সেটা হচ্ছে যে স্ট্রিম লাইন। ভেরি গুড। অনেকে বলছো মাকু, মুকু, সরু, চ্যাপ্টা, লম্বা, এগুলো কিছু না, এটার নাম অ্যান্সার হচ্ছে স্ট্রিম লাইন। ভেরি গুড। তো অনেকেই পারো, অনেকে দেখছো অনেকে কিন্তু পড়েও ফেলছে, আর তোমরা অনেকে চিন্তা করো দেখছো অনেকে মনে পড়ি নেই। হোমো সার্কেল, হেটো সার্কেল না, এটা লেজের ক্ষেত্রে পাওয়া যায় স্ট্রিম লাইন। এছাড়া এমডি আতিকুর রহমান বলছে স্ট্রিম লাইন। গোলাপ দাস বলছে মাকু আকৃতি। তোমরা অনেক সময় ম্যালেরিয়ার ওই যে এইরকম মাকু আকৃতির জীবাণু তোমার হচ্ছে এইরকম চার কোনা একটা কোষের মধ্যে প্রবেশ করে, তাই তোমরা মনে করছো যে রুই মাছের চেহারা বা দেখতে হচ্ছে মাকু আকৃতি, তাই না? খুবই চালাক। এটা মাকু আকৃতি না, এটা স্ট্রিম লাইন। মাকু আকৃতি বলা যায়, বাট মাকু আকৃতি অ্যান্সার দিলে তোমারটা সঠিক হবে না, তোমাকে অ্যান্সার দিতে হবে স্ট্রিম লাইন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে রুই মাছের আইসের নাম কি? রুই মাছের আইসের নাম কি? খুব দ্রুত, রুই মাছের আইসের নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। এটা হয়ে গেছে অলরেডি, স্ট্রিম লাইনের অ্যান্সার কিন্তু চলে গেছে। এখন রুই মাছের আইসের নাম কি? রুই মাছের আইসের নাম কি? রুই মাছের আইসের নাম কি? এখন পর্যন্ত কেউ অ্যান্সার দেয়নি, এখন পর্যন্ত কিন্তু অ্যান্সার দেয়নি। ওকে, ইফাত খান, নুসরাত জাহান সামিয়া এবং ইফাত খান। যদি নুসরাত জাহান সামিয়া আগে অ্যান্সার দিয়ে থাকে তাহলে তো হলোই। আরেকজনের কথা বলছে ইফাত খান, তারা দুজন পরপরই একই সাথে অ্যান্সার দিছে। নুসরাত জাহান খান সামিয়া বলছে প্লাকয়েড, ইফাত খান বলছে নুসরাত জাহান সামিয়া খান বলছে যে সাইক্লয়েড, এবং ইফাত খানও বলছে সাইক্লয়েড। আর মোহাম্মদ আফিফউদ্দিন শুভ বলতেছে প্লাকয়েড। প্লাকয়েড না, প্লাকয়েড নর্মালি কন্ডিকথ্রিসের ক্ষেত্রে, আর এটার অ্যান্সার হবে হচ্ছে সাইক্লয়েড। ভেরি গুড, অনেকেই বলছে। এছাড়া আছে হচ্ছে তোমার আব্দুল কুদ্দুস বলছো সাইক্লয়েড, ফারিয়া তাসনিম বলছে সাইক্লয়েড, মরিয়ম খাতুন সাইক্লয়েড, তারপরে আরাফাত বলছে সাইক্লয়েড। ভেরি গুড, সবাই পারো। নুরানি জান্নাত তাসনিম বলছো সাইক্লয়েড, সিদ্ধাতুল মুনতাহা বলছে সাইক্লয়েড, রফিকুল ইসলাম বাবলু বলছো সাইক্লয়েড, তাহলে অনেকেই জানো। ভেরি গুড। আর একটা লাস্ট কোশ্চেন করব, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই মাছের প্রজননের জন্য উত্তম এবং কোন সময় রুই মাছের প্রজননের জন্য উত্তম? দুটা কোশ্চেনের অ্যান্সার একই সাথে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রুই মাছের প্রজননের জন্য উত্তম এবং কোন সময়টি রুই মাছের প্রজননের জন্য উত্তম? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই মাছের প্রজননের জন্য উত্তম এবং কোন সময়টি রুই মাছের প্রজননের জন্য উত্তম? অনেকেই অ্যান্সার বলছে। আনোয়ার হোসেন বলছে 14, হয়নি। আমি চক্রবর্তী বলছে 14, ভেরি ব্যাড, ঠিক আছে, হয়নি। 14 না, তোমরা কোশ্চেনটা মনে করছো যে ভাইয়া ওই কোশ্চেনটা দিবে, এই জন্য 14 আগেই রেখে রাখছো নাকি তাপমাত্রা শুনে? অবশ্যই না, ভাইয়াও চালাক আছে। আচ্ছা, সবার আগে নুসরাত জাহান সামিয়া অ্যান্সার করেছে। আমি ওর অ্যান্সারটা নিচ্ছি, বলতেছি না, কিন্তু ওর অ্যান্সারটা সঠিক। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমরা এই জিনিসটা ভুল করতেছো, সেটা হচ্ছে 14 দিয়ে। ওকে, একজন অ্যান্সার করছে, আমি বলছি সময়টাও লাগবে। তোমরা অনেকে অ্যান্সার করতেছি শুধুমাত্র তাপমাত্রা, কিন্তু তোমাদের অ্যান্সারটা লাগবে। একজনের অ্যান্সার পেয়েছি, বর্ষা বৃন্তে জাকির, সে হচ্ছে তাপমাত্রা ভুল করছে কিন্তু সময়টা ঠিক লিখেছে। একসাথে বলতে হবে তাপমাত্রা এবং সময়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই মাছ প্রজননের জন্য উত্তম এবং কোন সময়টি রুই মাছের প্রজননের জন্য উত্তম? দ্রুত। আচ্ছা, এমডি সাজ্জাদ হোসেন আমার নামের সাথে একজন আছে, সে বলছে যে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং জুন জুলাই। ওকে, ফাইন, আমরা পেয়ে গিয়েছি। এছাড়া আমি তোমাদেরকে বলি, তোমরা অনেকে অ্যান্সার করছিলে যে ভাইয়া 14 ডিগ্রি সেলসিয়াস। ওইটার কোশ্চেনটা ছিল যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না, সেক্ষেত্রে অ্যান্সার হতে হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। আর আমি কোশ্চেনটা করছি যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই মাছ কি করে,
তোমার হচ্ছে প্রজনন করে থাকে, সেটার জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে 87 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সময় হচ্ছে তোমার জুন জুলাই। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকে জুন জুলাই পড়ে যাচ্ছ, সেই হিসাবে কিন্তু তোমাদের কোশ্চেনটা এভাবেও আসতে পারে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। যেহেতু জুন জুলাই মাসটার দিকে আমাদের আসলে বলা যেতে পারে এপ্রিল মে, অর্থাৎ আমাদের জুন জুলাই পুরো মাসটাই কিন্তু বর্ষাকাল বলা যেতে পারে, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু বর্ষাকাল হবে। তোমরা অনেকে গ্রীষ্মকাল দিচ্ছ, তো জুন জুলাইটা তুমি একটু চিন্তা করো, এপ্রিলের 14 থেকে মের 14, মের 14 থেকে জুনের 14, তো জুন জুলাই যেহেতু ম্যাক্সিমামটাই বর্ষাকালের দিকে পড়ে যাচ্ছে, সো সেটা কিন্তু গ্রীষ্মকাল হবে না। এই অ্যান্সারটা অনেকেই ভুল করে আসবা যে গ্রীষ্মকাল দিয়ে, তুমি একটু জাস্ট মাসগুলো আর আমাদের এই যে বাংলা যে সময়টা আছে সেই জিনিসটা চিন্তা করবা, তার সাথে সিজনটা মিলাবা যে এটা কি আসলে সামার সিজন না রেইনি সিজন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সার দিতে হবে, বুঝে শুনে অ্যান্সার দিতে হবে, কোশ্চেনটা আগে পড়তে হবে। সো আশা করি তোমরা সেভাবেই অ্যান্সারটা দিবা। ঠিক আছে, জুন জুলাইটা কিন্তু আসলে বর্ষাকাল পড়ে হিসাব অনুযায়ী, আর গ্রীষ্মকাল হয় না, গ্রীষ্মকালে একটু অংশ পড়ে যায় কিন্তু ম্যাক্সিমামটা বর্ষাকালে চলে যায়। সো জুন জুলাই কিন্তু বর্ষাকাল, নট গ্রীষ্মকাল। সো আমাদের পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরও ক্লাস নিব, সেই হিসাবে তোমাদের সাথে আবার আলোচনা করা হবে রুই মাছ বা অন্য কোনো টপিক চেষ্টা করব। তোমাদের এরপরে দেখবা আব্রাহিম ভাইয়া আছে, তারপরে তোমাদের অন্যান্য আরও ভাইয়া আছে, হৃদয় ভাই আছে, তারা ক্লাস নেবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্লাস তো চলতেই থাকবে। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এরকমই বলা যেতে পারে যে ছবি এঁকে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে এই যে এইচএসসি যে তোমাদের পাওয়ার প্লে 2020 ব্যাচের জন্য খোলা হয়েছে, সেই ক্লাস কিন্তু তোমাদের নেওয়া হবে এবং সেখানে কিন্তু আমরা 3 জন থাকবো, অর্থাৎ আমি থাকবো, সাথে তোমাদের হৃদয় ভাই এবং আব্রাহিম থাকবে, তারা কিন্তু 3 জন মিলে পুরো বায়োলজি এইচএসসি প্রিপারেশনটা তোমাদেরকে নিয়ে নেব। সো তোমরা যারা যারা ক্লাস করছো এবং যারা যারা ভর্তি হওনি এখনই ভর্তি হয়ে নাও, এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যাবে এবং আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সাজ্জাদ ভাইয়ের পাশে থাকো, বন্দি বাদশার পাশে থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।